আরে ছাড়ুন না পুলিশ ম্যাম, এমন করছেন কেন? আমাকে আমার মতো থাকতে দিন। তোমার মতো থাকবে মানে? আমাদের বিয়ে হয়েছে 1 মাস হয়ে গেছে অয়ন। এখন পর্যন্ত তুমি আমার কাছে আসো নাই কেন বলো তো? কেন আবার? আমি তো আগেই আপনাকে বলে দিছি আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না। কেন মানো না সেই কথা? কিন্তু তুমি বলো নাই আমাকে। আমি কিভাবে আপনাকে মানব? আপনি আমার থেকে কত সিনিয়র, তার উপর আবার পুলিশ অফিসার। লোকে আমাকে দেখলে হাসাহাসি করে, বলে তোর বউ পুলিশ, বাইরে গুন্ডা পেটায়, ঘরেও কি তোকে পিটাই নাকি? এসব কি ধরনের কথা অয়ন? লোকের জন্য তুমি আমাকে মানবে না? আমি তোমাকে কাছে পেতে চাই। আমাদের তো বিয়ে হয়েছে। আমার তো ইচ্ছে অনিচ্ছে বলে কিছু আছে। আমি তো স্বামীর ভালোবাসা পেতে চাই। স্বামীর ভালোবাসা কখনো আপনার কপালে জুটবে না মিস নিশি। এই অয়ন, কি বলছো? জোর করে বলো। এমন মিনমিন করে করবে না। এমন মিনমিন করবে না একদম বলছি। জোরে তো বলছি। এতদিন ধরে আমি আপনাকে মানতে পারবো না। এতদিন যেমন আলাদা ঘুমিয়েছি, আজও তাই। নো নেভার। এতদিন তোমার বাদরামে সহ্য করেছি। আর না, আমার তোমাকে চাই আজ, এক্ষুনি। মগের মূল্যক নাকি? যাকে পছন্দ না তাকে ভালোবাসবো কিভাবে? কেন, আমি কি সুন্দরী না? নাকি আমাকে দেখে ফিলিংস আসে না? সব সৌন্দর্য ভালোর জন্য না, কিছু সৌন্দর্য মানুষকে ধ্বংস করে দেয়। নিশি রেগে লাল হয়ে অয়নের সামনে এসে দাঁড়ালো। চোখ দুটো জ্বলছে আগুনের মতো, কপালের শিরা ফুলে উঠেছে। পুলিশের ইউনিফর্ম না থাকলেও তার ব্যক্তিত্বে যেন সেই কঠোরতার ছাপ স্পষ্ট। একদম নাটক করবে না অয়ন। অনেক দিন ধরে তোমার এই নাটক দেখে আসছি। বউ হয়ে স্বামীর ভালোবাসা পাওয়া আমার অধিকার। আমি ভিক্ষা চাইতে আসি নাই তোমার কাছে। অয়ন ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিলের হাসি দিল। সে একইভাবে নিশির দিকে তাকিয়ে উত্তর দিল, আমি চাই না আপনাকে সেই অধিকার দিতে। জোর করে বিয়ে হয়েছে বলে সব জোর করে পাবেন এমন না। এই কথা শুনে নিশির ভেতরে দম আটকে গেল। কয়েক সেকেন্ড সে চুপ করে অয়নের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হলো। তুমি কি ভাবো আমি শুধু থানায় কেস সামলাই? আমার নিজের জীবনের কেসও আমি সামলাতে জানি। এতদিন তোমার বয়সের কথা ভেবে, তোমার ইগোর কথা ভেবে চুপ ছিলাম। কিন্তু আজ শেষ। শোনো অয়ন, আমি তোমার উপর জোর করছি না। আমি আমার প্রাপ্য চাইছি। বিয়ে যদি তোমার কাছে খেলনা হয়, তাহলে ভুলে যেও না এই খেলাটা আমি একদিন ভেঙেও ফেলতে পারি। অয়ন এক মুহূর্তের জন্য থমকে গেল। নিশির চোখে যে কষ্টটা লুকিয়ে আছে সেটা সে আগেও কখনো এভাবে খেয়াল করে নাই। অয়ন ধীরে ধীরে তার হাত সরিয়ে দিয়ে বলল, ভয় দেখিয়ে ভালোবাসা পাওয়া যায় না নিশি। নিশি বুকের ভেতরটা কেঁপে উঠল। কণ্ঠ নরম হয়ে এলো, কিন্তু রাগের আগুন এখনো নিভে নাই। আমি ভয় দেখাচ্ছি না অয়ন। আমি শুধু চাই তুমি একবার আমার দিকে মানুষ হিসেবে তাকাও। পুলিশ অফিসার হিসেবে না, আমি তোমার তোমার স্ত্রী হিসেবে। ঘরটা নিঃশব্দ হয়ে গেল। বাইরের হালকা বাতাসে পর্দা তুলছে, অথচ ভেতরে দুজন মানুষের অহংকার আর কষ্টের ঝড় থামার কোনো লক্ষ্য নেই। অয়ন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, মুখে একরকম কঠিন ভাব, কিন্তু ভেতরে অদ্ভুত এক অস্থিরতা। নিশির চোখে যে জেদ আর কষ্ট একসাথে জ্বলছে সেটা তাকে অস্বস্তিতে ফেলছে। তবুও সে নিজের ইগো আঁকড়ে ধরে রাখলো। অয়ন ধীরে ঠান্ডা গলায় বলল, দুঃখিত, আপনাকে বউ ভাবতে পারবো না আমি। নিশি বুকের ভেতরটা ধক করে উঠল। এত সোজা, এত নির্দয়ভাবে কথাটা বলবে সে হয়তো ভাবেনি। নিশি একটু এগিয়ে এসে থেমে গেল। কেন অয়ন? একটা কারণ তো দাও। অয়ন চোখ সরিয়ে নিল, যেন তার দৃষ্টি এড়িয়ে পালাতে চাই। সে স্বাভাবিক কণ্ঠে বলল, ইচ্ছে নাই। দুইটা শব্দ, কিন্তু সেই দুইটা শব্দ যেন নিশির আত্মসম্মানে আঘাত করে বসল। তার ঠোঁট কেঁপে উঠল। এতদিনে চেপে রাখা অপমান, কষ্ট, অভিমান সব একসাথে মাথায় উঠল। হঠাৎ করে নিশি অয়নের কলা ধরে তাকে নিজের দিকে টেনে আনলো। অয়ন কিছু বুঝে ওঠার আগে নিশি তার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। রাগ, জেদ আর অদম্য আকাঙ্ক্ষা মিশে থাকা এক চুম্বন। অয়ন প্রথমে হতবাক হয়ে গেল, তারপর জোরে নিশিকে সরিয়ে দিল। এসব কি? জোর করছেন কেন? নিশির চোখে তখন আগুন আর অশ্রু একসাথে ঝিলমিল করছে। সে রেগে আগুন হয়ে বলল, তুমি তো অধিকার দিচ্ছ না, তো আমি কি করব বলো? কতদিন অপেক্ষা করব? আমি কি পাথর নাকি? আমার ইচ্ছে করছে না আপনাকে আপন করতে। আপনি কি জোর করে সব করবেন নাকি?
নিশি দাঁতে দাঁত চেপে এগিয়ে এলো, তার কণ্ঠে কঠোরতা কিন্তু ভেতরে ভাঙ্গা একটা আর্তনাদ। দরকার হলে তাই। অয়ন স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটাকে সে শুধু কঠিন পুলিশ অফিসার হিসেবে দেখেছে, কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে আছে এক আহত স্ত্রী যে ভালোবাসা চাই, স্বীকৃতি চাই, নিজের মানুষটার কাছে নিজের জায়গা চাই। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, দুজনের নিঃশ্বাসের শব্দ যেন শোনা যাচ্ছে স্পষ্টভাবে। এক পাশে জেদি স্বামী, অন্য পাশে আগুন বউ যে হার মানতে জানে না। নিশি এবার ধীরে বলল, থানায় আমি কেস জিতি প্রমাণ দিয়ে, কিন্তু ঘরে আমি শুধু তোমার একটা স্বীকৃতি চাই। এতটাই কঠিন নাকি? অয়ন কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে দ্বিধা, রাগ আর কোথাও যেন লুকানো একটা অচেনা টান। ঘরের ভেতরটা যেন বারুদের গন্ধে ভরে গেছে। দুজনেই দাঁড়িয়ে আছে মুখোমুখি, কেউ এক চুলো পিছু হটার মানুষ না। অয়ন হঠাৎ আলমারির দিকে এগিয়ে দরজা খুলে কিছু জামা কাপড় বের করতে লাগলো। নিশি অবাক হয়ে তাকিয়ে রইল। এসব কি বলছো তুমি? অয়ন জামাগুলো ভাঁজ না করে ব্যাগে ঢুকাতে ঢুকাতে ঠান্ডা গলায় বলল, আজ থেকে আমি এই রুমে থাকবো না। নিশির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড সে কথা বলতে পারল না, তারপর ধীরে ধীরে তার মুখ শক্ত হয়ে উঠল। নিশি এগিয়ে সে ব্যাগটা টেনে ধরল। মানে কি? সবার সামনে প্রমাণ করতে চাও নাকি তুমি আমাকে মানো না? মানুষ কি বলবে ভেবেছো একবারও? মানুষ কি বলবে সেটা নিয়ে আমি ভাবি না। নিশির কণ্ঠ এবার কাঁপছে রাগে, অপমানে আর ভেতরের ভাঙ্গনে। নিশি রাগী কণ্ঠে বলল, শোনো অয়ন, এমনটা ভেবো না। আমার মান সম্মান নষ্ট করতে পারো না তুমি। আমি পুলিশ অফিসার ঠিকই, কিন্তু আমি একটা মেয়েও। আমার পরিবার আছে, সমাজ আছে, সবাই জানে আমরা একসাথে থাকি। তুমি আলাদা রুমে গেলে কি প্রমাণ হবে জানো? হবে যে তোমার স্ত্রীকে তুমি মানো না। এখানে দম বন্ধ হয়ে যায় আমার। এই কথাটা নিশির বুকে সোজা আঘাত করলো। সে থম মেরে দাঁড়িয়ে রইল, যেন কেউ তার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। নিশি ধীরে ধীরে বলল, দম বন্ধ হয়ে যায়? আমি তাহলে তোমার কাছে এতটাই অসহ্য? অয়ন চুপ, কিন্তু তার নীরবতায় যেন স্বীকারোক্তি। নিশির চোখে জল চিকচিক করে উঠল, কিন্তু সে কাঁদল না। সে কাঁদার মেয়ে না, সে লড়াই করে। নিশি হঠাৎ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। এই রুম থেকে বের হতে চাইলে আমার উপর দিয়ে যেতে হবে। আমি থাকতে তোমার এই নাটক চলবে না। নাটক করছেন আপনি, আমি শুধু একটু শান্তি চাই। শান্তি? আমি কি অশান্তি? আমি কি তোমার শত্রু? তুমি কি একবারও ভেবে দেখেছো আমার কেমন লাগে? প্রতিদিন একই ছাদের নিচে থেকেও স্বামীর কাছ থেকে দূরে থাকা কতটা অপমানের জানো? অয়ন এবার একটু থমকে গেল, কিন্তু নিজের জেদ ছাড়ল না। সে জেদ নিয়েই বলল, আমি জোর করে কিছু করতে পারবো না। আমি তো তোমাকে জোর করছি না ভালোবাসতে। আমি শুধু চাই তুমি আমাকে অস্বীকার করে আমার সম্মানটা মাটিতে মিশিয়ে দিও না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। দুজনের মাঝখানে শুধু দূরত্ব না, অহংকার, ভুল বোঝাবুঝি আর অজানা ভয়ও দাঁড়িয়ে আছে। নিশি এবার খুব নিচু গলায় বলল, বাইরে আমি অপরাধীদের সামনে মাথা নত করি না, কিন্তু ঘরে এসে তোমার কাছে প্রতিদিন ভাঙি। আর কত ভাঙবো অয়ন? অয়ন দরজার দিকে তাকিয়ে রইল। এক পা এগুলো আবার থেমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে নিশি, চোখে আগুন, বুকের ভেতর ঝড়। অয়ন এক পা এগিয়ে আবার থেমে গেল। দুজনের মাঝখানে অদৃশ্য একটা দেওয়াল, যেটা কেউ ভাঙতে পারছে না। অয়ন হঠাৎ বিরক্ত গলেই বলে উঠল, ঠিক আছে, যাব না, আমি এই রুমেই থাকবো, কিন্তু আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। ডিস্টার্ব? আমি তোমার স্ত্রী, আমি ডিস্টার্ব? এতটা অপছন্দ যদি করো আমাকে, তাহলে বিয়ে করলে কেন? অয়ন মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। চোয়াল শক্ত, অনেকদিনে জমে থাকা রাগ যেন বেরিয়ে আসার পথ খুঁজছে। আমি চাইনি বিয়ে করতে, বাবা জোর করে দিয়েছে। বলেছে মেয়েটা ভালো, সম্মানিত, ভবিষ্যৎ সিকিওর। আমার মতামতের কোনো দামই ছিল না। তাহলে এতদিন চুপ ছিলে কেন? বিয়ের দিনই না করলেই পারতে। কারণ আমি কাপুরুষ, বাবার সামনে দাঁড়িয়ে না বলতে পারিনি, আর সেই দুর্বলতার ফল এখন ভুগছি। নিশি স্তব্ধ হয়ে গেল। এমন স্বীকারোক্তি সে আশা করেনি। অয়ন দাঁত চেপে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল আপনাকে বিয়ে করা। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো নিশির ওপর। তার মুখের রং বদলে গেল, ঠোঁট কাঁপছে, কিন্তু চোখের জল ফেলবে না। এই জেদ এখনো আছে। নিশি খুব ধীরে কাঁপা গলেই বলল, আমি তাহলে তোমার ভুল? একটা মানুষ ভুল হতে পারে অয়ন?
অয়ন চুপ, কিন্তু তার নীরবতায় যেন আবারও ছুরি হয়ে বিঁধল। নিশি হালকা হেসে ফেলল একটা তিক্ত ভাঙ্গা হাসি। বাহ, থানায় অপরাধীরা আমার সামনে কাঁপে, আর ঘরে এসে আমি নিজের স্বামীর কাছে ভুল হয়ে যাই। ঘরে বাতাস ঠান্ডা হয়ে গেল, যেন শীত নেমে এসেছে হঠাৎ। নিশি এবার আর রাগ দেখালো না, তার কণ্ঠে অদ্ভুত শান্তি, যেটা ঝড়ের আগের নিস্তব্ধতার মতো। শোনো অয়ন, তুমি আমাকে ভুল ভাবতে পারো, কিন্তু মনে রেখো এই ভুলটা তোমার জীবনে এমনভাবে জড়িয়ে যাবে, চাইলেও একদিন আলাদা করতে পারবে না। অয়ন চোখ নামিয়ে নিল, তার বুকের ভেতরে কেমন একটা চাপা ব্যথা, কিন্তু কেউ কারোর সামনে দুর্বল হবে না, এই অহংকার দুজনকে পুড়িয়ে দিচ্ছে। নিশি ধীরে বিছানার এক পাশে গিয়ে বসে পড়ল। অয়ন অন্য পাশে দাঁড়িয়ে রইল। একই ঘর, একই ছাদ, তবুও দুজনের মাঝে হাজার মাইল দূরত্ব। এই বিয়ে কি সত্যি ভুল, নাকি ভুল বোঝাবুঝি শুরু মাত্র? রাত অনেক হয়ে গেছে, ঘরের আলো নিভে গেছে, শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো। বিছানার এক পাশে পড়ে আছে অয়ন, বিছানার একদম কিনারায় শুয়ে আছে নিশি, অন্য পাশে। মাঝখানে ফাঁকা জায়গা, যেন তাদের সম্পর্কের প্রতিচ্ছবি। হঠাৎ অয়ন উঠে বসে একটা কোলবালিশ এনে ঠিক মাঝখানে রাখলো, তারপর গম্ভীর গলায় পড়ল, এই পাশে আসবেন না, এই লাইনটা ক্রস করবেন না প্লিজ। নিশি বালিশটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, চোখের কষ্টের ছাপ স্পষ্ট, কিন্তু ঠোঁটে হালকা চ্যালেঞ্জের হাসি। দেখব এই দূরত্ব কতদিন থাকে। অয়ন আর কোনো কথা বলল না, মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। দুজনে পিঠ দুদিকে একই বিছানা, অথচ মাঝখানে একটা কোলবালিশ, যেন এটার দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ঘরে শুধু দুজনে নিঃশ্বাসের শব্দ শোনা গেল। বাইরে রাত গভীর হলো, কেউ কারোর দিকে তাকালো না, কেউ কিছু বলল না, শুধু দুজনেই জানে কেউ আসলে ঘুমাতে পারছে না সহজে। তবুও ক্লান্তি জিতে গেল, দুজনে একসময় ঘুমিয়ে পড়ল। ভোরের আলো জানালা দিয়ে ঢুকতে নিশি ঘুম ভাঙলো। সে ধীরে উঠে বসলো, পাশে তাকিয়ে দেখলো অয়ন গভীর ঘুমে, মুখে এখন আর সেই রাগ নেই, শান্ত নিরীহ একটা ছেলের মতো লাগছে। নিশি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, হাত বাড়িয়ে ছুতে গিয়েও থেমে গেল, তারপর ধীরে ধীরে উঠে প্রস্তুত হতে লাগলো। ইউনিফর্ম পরে আয়নার সামনে দাঁড়ালো আবার সেই কঠিন দৃঢ় পুলিশ অফিসার নিশি, যেন রাতের ভাঙ্গা মেয়েটা কোথাও লুকিয়ে গেছে। নিচে নামতেই অয়নের মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। নিশি, আজ এত সকালে যাচ্ছ কেন মা? মা, আজ একটা বড় কেস দেখতে হবে, থানায় থেকে ফোন এসেছিল, তাই একটু তাড়াতাড়ি বের হচ্ছি। সারা রাত ঠিক মতো ঘুমিয়েছো তো? মুখটা কেমন শুকনো লাগছে। ঘুমিয়েছি মা, আপনি চিন্তা করবেন না। কিছু খেয়ে যাও মা, খালি পেটে বের হওয়া ঠিক না। ঠিক আছে মা, একটু চা আর টোস্ট দিলেই হবে। মা ব্যস্ত হয়ে গেলেন। নিশি ডাইনিং টেবিলে বসে রইল, তার চোখে হালকা ক্লান্তি, কিন্তু মুখে কঠিন পেশাদার ভাব। উপরের ঘরে এখনো অয়ন ঘুমিয়ে, সে জানে না এই ভোরবেলা তার স্ত্রী আবার নিজের যুদ্ধের ময়দানে যাচ্ছে, বাইরে সমাজের বিরুদ্ধে লড়ে, আর ঘরে নিজের স্বামীর অবহেলার বিরুদ্ধে। নিশি চা শেষ করে উঠে দাঁড়ালো, বের হওয়ার আগে একবার উপরে সিঁড়ির দিকে তাকালো, তারপর নিঃশব্দে দরজা পেরিয়ে চলে গেল। এই দূরত্ব কি আরো বাড়বে, নাকি কোনো অঘটন তাদের কাছে টেনে আনবে? সকালবেলা রোদ তখন পুরোপুরি ওঠেনি। থানার সামনে পুলিশ ভ্যান, কয়েকজন কনস্টেবল টহল শেষে ফিরছে। পরিবেশে এক ধরনের ব্যস্ততা, দায়িত্ব আর চাপা উত্তেজনা। নিশির গাড়ি থানার সামনে এসে থামতে গার্ড সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সালাম ম্যাডাম। নিশি দৃঢ় পায়ে গাড়ি থেকে নামলো। ইউনিফর্মে সে যেন সম্পূর্ণ অন্য মানুষ, চোখে কঠোরতা, ভঙ্গিতে আত্মবিশ্বাস, কণ্ঠে কৃতিত্ব। এক এক করে সবাই সালাম দিতে লাগলো, সবাই একসাথে। স্যালুট ম্যাডাম। মর্নিং, রিপোর্ট রেডি আছে? একজন সাব ইন্সপেক্টর তাড়াহুড়ো করে এগিয়ে এলো, হাতে ফাইল। সে বলল, ম্যাডাম, আজ ভোরে একটা বড় কেস এসেছে। শহরের বাইপাস রোডে একটা অপহরণের অভিযোগ। ডিটেলস বলুন। সবাই মিটিং রুমে ঢুকলো। বড় টেবিলের চারপাশে অফিসাররা বসে পড়ল। নিশি টেবিলে মাথায় দাঁড়িয়ে রইল, সাব ইন্সপেক্টরের ফাইল খুলে বলতে শুরু করলো। ম্যাডাম, ভোর 4টার দিকে এক ব্যবসায়ী ছেলে বাসা থেকে বের হয়, এরপর থেকেই নিখোঁজ। পরিবার বলেছে অজ্ঞাত নাম্বার থেকে ফোন এসেছে, মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে। নিশি মন দিয়ে সব শুনছে, চোখে ফাইলে, কিন্তু মাথার ভেতর দ্রুত হিসাব চলছে। লোকেশন ট্রেস করা গেছে? ম্যাডাম, নাম্বারটা ট্র্যাক করার জন্য চেষ্টা চলছে, তবে কলটা ছিল খুব শর্ট, লোকেশন ফিক্স করা কঠিন হচ্ছে। সিসিটিভি ফুটেজ চেক করেছেন? হ্যাঁ ম্যাডাম, বাসার সামনে একটা ক্যামেরা আছে, একটা কালো ভ্যান দেখা গেছে, কিন্তু নাম্বার প্লেট পরিষ্কার না। ঠিক আছে, টিম ভাগ করে দিন। একদল পরিবারকে প্রোটেকশন দেবে, আর একদল বাইপাস রুটের সব সিসিটিভি সংগ্রহ করবে।
অপহরণকারীরা ভুল করবেই, আমাদের সেই ভুলটাই ধরতে হবে। একটা জীবন ঝুঁকিতে আছে, কোনো গাফিলতি চাই না। আমি নিজে এই কেস লিড করব। জি ম্যাডাম। এই মুহূর্তে সে শুধু একজন স্ত্রী না, সে একজন দায়িত্বশীল অফিসার, যে নিজের ব্যক্তিগত কষ্ট বুকের ভেতর লুকিয়ে রেখে অন্যের জীবনের জন্য লড়তে জানে। মিটিং রুমের ভেতরে চাপা উত্তেজনা, টেবিলের উপর ছড়িয়ে থাকা ম্যাপ, প্রিন্ট করা সিসিটিভি ছবি, মোবাইল কল লিস্ট, সবকিছু যেন একসাথে চিৎকার বলছে সময় কম। নিশি দাঁড়িয়ে আছে টেবিলের সামনে, তার চোখে এখন আর কোনো ব্যক্তিগত কষ্টের ছাপ নেই। সে সম্পূর্ণ অফিসার, কঠিন, মনোযোগী, দৃঢ়। আমরা ধরে নিচ্ছি অপহরণকারীরা খুব বেশি দূরে যায়নি। ভোরের সময় ট্রাফিক কম ছিল। কালো ভ্যানটা বাইপাস থেকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে ঢুকেছে। এই রুটটাই সবচেয়ে সম্ভাব্য। একজন অফিসার ম্যাপের ওপর আঙ্গুল রাখলো, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, ম্যাডাম, এখানে কয়েকটা পরিত্যক্ত গোদাম আছে। আগেও ছোটখাটো অপরাধীরা এই জায়গায় ব্যবহার করেছে। ঠিক আছে, টিম আলফা ওই গুদামগুলো ঘিরে ফেলবে, কিন্তু কোনো তাড়াহুড়ো করবেন না। ছেলেটার জীবন আগে। ম্যাডাম, অপহরণকারীরা যদি বুঝে যায় পুলিশ নড়ে চড়ে বসেছে, তারা ক্ষতি করে দিতে পারে। তাই আমরা সরাসরি অ্যাকশন নেব না, আগে লোকেশন কনফার্ম করি। টেক টিম কল ট্রেসিং ফোকাস করবে, আর পরিবারকে বলবেন শান্ত থাকতে, মিডিয়াতে কিছু যেন না যায়। মনে রাখবেন, আমরা শুধু একটা কেস না, একটা পরিবারের আশা বাঁচাতে কাজ করছি। দুপুরের দিকে খবর এলো কলটা ইন্ডাস্ট্রিয়াল জোনে কাছাকাছি একটা টাওয়ার থেকে করা হয়েছিল। নিশি দ্রুত গাড়িতে উঠে পড়ল। সবাই প্রস্তুত? আমরা লোকেশন চেক করতে যাচ্ছি। গাড়ির সাইরেন বেজে উঠল, বাতাস কেটে এগিয়ে চলল পুলিশ ভ্যান। ইন্ডাস্ট্রিয়াল এলাকার কাছে পৌঁছাতে পরিবেশ বদলে গেল। পরিত্যক্ত গুদাম, ভাঙ্গা দেওয়াল, চারিদিকে নির্জনতা। নিশি হাত তুলে ইশারা করল, সাবধান, চারদিক ঘিরে ফেলুন, কেউ পালাতে পারবে না। দুজন কনস্টেবল ধীরে ধীরে একটা গুদামে দরজার কাছে এগিয়ে গেল। ভেতর থেকে ক্ষীণ শব্দ আসছে। নিশির বুকের ভেতর ধকধক করছে, কিন্তু মুখে কোনো ভয় নেই। নিশি ফিসফিস করে বলল, দরজা ভাঙার প্রস্তুতি নিন, আমার সিগন্যালের অপেক্ষা করুন। 1 2 3। দরজা ভেঙে পুলিশ ঢুকে পড়ল। ভেতরে দুজন সন্দেহভাজন পালানোর চেষ্টা করছিল, আর কোণের দিকে বাঁধা অবস্থায় বসে আছে ছেলেটা, চোখে ভয়, মুখে কাপড় বাঁধা। নিশি দ্রুত এগিয়ে গিয়ে ছেলেটার মুখের কাপড় খুলে দিল। নিশি নরম গলায় বলল, ভয় পেও না, আমরা এসেছি। ছেলেটার চোখে জল এলো। পেছনে কনস্টেবলরা দুজন অপহরণকারীকে ধরে ফেলেছে। নিশি উঠে দাঁড়িয়ে বলল, কাউকে আঘাত করা হয়নি তো? না ম্যাডাম, ছেলেটা সেফ। নিশির মুখে এক ফোঁটা স্বস্তির হাসি ফুটে উঠল। আজ সে একটা জীবন বাঁচালো, একটা পরিবারকে ফিরিয়ে দিল তাদের আশা। কিন্তু নিজের ঘরের ভেতর যে দূরত্ব, সেটাকে কমাবে। গাড়ি ফিরে চলল থানার দিকে। নিশির চোখ জানালার বাইরে, মনে অদ্ভুত এক শূন্যতা। একদিকে সফল অফিসার, অন্যদিকে ব্যর্থ স্ত্রী। থানার ভেতর আজ অদ্ভুত এক পরিবেশ। কিছুক্ষণ আগেও যেখানে টানটান উত্তেজনা ছিল, এখন সেখানে স্বস্তির নিঃশ্বাস। উদ্ধার করা ছেলেটাকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছে। রিপোর্ট আসতে নিশ্চিত হলো সে সম্পূর্ণ নিরাপদ। ঠিক তখনই থানার গেটের সামনে একটা গাড়ি এসে থামলো। তাড়াহুড়ো করে নেমে এলেন এক ভদ্রলোক আর এক মহিলা। চোখ লাল, মুখ ভেজা, কানাই। তারা ভেতরে ঢুকে ছেলেটাকে দেখে ছুটে গেলেন। আমার বাচ্চা, আমার ছেলে, আল্লাহ তোমাকে বাঁচাইছি। বাবা, তুই ঠিক আছিস তো? কিছু করেছে তোকে? ছেলেটা কাঁদতে কাঁদতে মায়ের গলা জড়িয়ে ধরল। সেই দৃশ্য দেখে উপস্থিত সবার চোখে জল চলে এলো। ভদ্রলোক হঠাৎ নিশির দিকে তাকিয়ে এগিয়ে এলেন, হাত জোর করে দাঁড়িয়ে গেলেন তার সামনে। ম্যাডাম, আপনি না থাকলে আজ আমার ছেলেকে হয়তো আর দেখতে পেতাম না। আপনি আমাদের নতুন জীবন দিলেন। মহিলাও এগিয়ে এসে নিশির হাত ধরে ফেলেন। মহিলাটা কান্না করতে করতে বললেন, মা, আল্লাহ আপনার কি সুখে রাখুক, আপনার ঘর সংসার ভরে উঠুক। আপনি সবসময় এভাবে মানুষকে বাঁচান। নিশির চোখে এক মুহূর্তের জন্য কষ্টের ছায়া ভেসে উঠল। ঘর সংসার ভরে উঠুক, এই দোয়ার শব্দ যেন তার বুকের কোথাও গেঁথে গেল। তবু সে পেশাদার ভঙ্গিতে হালকা হাসল। দোয়া করবেন, এটা আমার দায়িত্ব। আমি শুধু আমার কাজটাই করেছি। না ম্যাডাম, দায়িত্ব সবাই নেয় না। আপনি মন দিয়ে কাজ করেছেন বলেই আমার ছেলে আজ বেঁচে আছে। ওয়েল ডান অফিসার নিশি, খুব দ্রুত আর নিখুঁত অপারেশন। আমি তোমার উপর গর্বিত। সবাই আবার স্যালুট দিল। নিশি স্যালুট ফিরিয়ে দিল, তারপর মাথা নত করে বলল, থ্যাংক ইউ স্যার, পুরো টিম খুব ভালো কাজ করেছে।
আজকের এই কেসটা ডিপার্টমেন্টের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। চারিদিকে প্রশংসা, দোয়া, সম্মান। নিশি সবার মাঝে দাঁড়িয়ে আছে একজন সফল পুলিশ অফিসার হিসাবে, কিন্তু তার বুকের গভীরে কোথাও একটা প্রশ্ন জেগে উঠছে যে মেয়েকে আজ সবাই দোয়া করছে তার সংসার ভরে উঠুক বলে, সেই সংসারে কি সে একা হয়ে যাচ্ছে না? বাইরে সূর্যের আলো ঝলমল করছে, নিশির মুখেও আত্মবিশ্বাসের আলো, তবু ভেতরে কোথাও যেন নীরব এক শূন্যতা। এই সফলতার খবর কি অয়ন শুনবে? শুনলে কি একটুও গর্ব হবে তার? সারাদিনের ব্যস্ততা, দায়িত্ব, প্রশংসা সবকিছুর পর সন্ধ্যার আলোয় ক্লান্ত শরীর নিয়ে বাড়ির পথে বের হলো নিশি। গাড়ির জানালার বাইরে শহরের আলো জ্বলছে, কিন্তু তার ভেতরে অদ্ভুত এক ক্লান্তি। আজ একটা জীবন বাঁচিয়ে এসেছে, কিন্তু নিজের সংসারটাকে কি বাঁচাতে পারছে? গাড়ি যখন বাড়ির কাছাকাছি মোড় ঘুরল, তখনই নিশির চোখে পড়ল রাস্তায় একটা চায়ের দোকানের সামনে অয়ন দাঁড়িয়ে, চারপাশে কয়েকজন ছেলে, হাসাহাসি, সিগারেটে ধোয়া, উচ্চস্বরে গল্প। নিশি ভুরু কুচকে গেল, গাড়ি থামিয়ে সে নেমে পড়ল। তার উপস্থিতি দেখে কয়েকজন ছেলে চুপ হয়ে গেল। নিশি ধীর পায়ে এগিয়ে এলো। অয়ন, বাড়ি চলো। কেন? এখনই কেন? এখন কিসের আড্ডা? রাত হয়ে যাচ্ছে। আমার লাইফ, আমার ইচ্ছে, কখন কোথায় থাকবো সেটা কি আপনাকে রিপোর্ট করতে হবে? বন্ধুরা একে অন্যের দিকে তাকিয়ে চাপা হাসলো। নিশির রাগ মাথায় উঠল। নিশি এগিয়ে এসে অয়নের হাত চেপে ধরল। চলো বলেছি। কি করছেন? এমন করে টানছেন কেন? কিন্তু নিশি আর কোনো কথা না বলে তাকে প্রায় টেনে গাড়ির কাছে নিয়ে গেল। বন্ধুরা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। অয়ন গাড়িতে উঠে রাগে ফুঁসতে লাগলো। এভাবে আমার বন্ধুদের সামনে আমাকে ছোট করলেন কেন? আমার কি কোনো সম্মান নেই? সম্মান নিজে রাখতে হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে বাজে আড্ডা দিলে সম্মান বাড়ে না। তারা বাজে না, তারা আমার বন্ধু। এই ছেলেগুলো একদম ভালো না, আমি চিনি এদের টাইপ। থানায় কতবার এদের মতো ছেলেদের কেস সামলেছি জানো? আর বাজে লোকের সাথে বন্ধুত্ব করতে হবে না। আপনি কি এখন আমার জীবনও কন্ট্রোল করবেন? কার সাথে মিশবো, কোথায় যাব, সব আপনি ঠিক করবেন? নিশি এক মুহূর্ত চুপ করে রইল। তার কণ্ঠ এবার একটু নরম হলো, কিন্তু তাতে কঠোরতার ছাপ এখনো আছে। আমি কন্ট্রোল করতে চাই না অয়ন। আমি শুধু চাই তুমি এমন পথে না যাও যেখান থেকে একদিন তোমাকে আমি নিজেই গ্রেফতার করতে বাধ্য হই। কথাটা শুনে অয়ন স্তব্ধ হয়ে গেল। গাড়ি ভেতর নীরবতা নেমে এলো। বাইরে শহরের আলো ঝলমল করছে, ভেতরে দুজনের অহংকার আর ভুল বোঝাবুঝি আরো জটিল হয়ে উঠছে। এই টানাপোড়েন কোথায় গিয়ে থামবে? ভালোবাসায় নাকি আরো বড় কোনো ঝড়ে? গাড়ি বাড়ির সামনে থামতে অয়ন দরজা খুলে দ্রুত নেমে গেল। তার পায়ের শব্দে বোঝা যাচ্ছে ভেতরে কি পরিমাণ আগুন জ্বলছে। দরজা খুলে সে ভেতরে ঢুকে জোরে বলে উঠল, আমার জীবন কি নিজের মতো চালাতে দেবেন না? সব কিছুতেই আপনার হুকুম, আপনার আদেশ। আমি কি বন্দি নাকি? নিশি ধীরে ধীরে ভেতরে ঢুকলো। ইউনিফর্মে সে এখনো কঠোর দেখাচ্ছে, কিন্তু চোখে ক্লান্তির রেখা স্পষ্ট। নিশি শান্ত গলেই বলল, স্বামী খারাপ রাস্তায় গেলে আমাকে তো ফেরাতেই হবে। আমি চুপ করে দাঁড়িয়ে দেখবো? আমি খারাপ রাস্তায় যাচ্ছি কে বলেছে? বন্ধুদের সাথে একটু আড্ডা দিলেই খারাপ হয়ে গেলাম? তুমি বুঝতে চাইছো না অয়ন? আমি প্রতিদিন অপরাধীদের দেখি, তাদের শুরুটাও এমন নিরীহ আড্ডা দিয়েই হয়েছিল। আমি ভয় পাই। ভয় পান নাকি আমাকে নিয়ন্ত্রণ করতে চান? আপনি থানায় অফিসার, কিন্তু এখানে আমার স্ত্রী। সবসময় আমাকে আসামির মতো জেরা করবেন না। আমি জেরা করছি না, আমি চিন্তা করছি। আপনার এই চিন্তায় আমার দম বন্ধ করে দেয়। বাইরে পুলিশ, ঘরেও পুলিশ। আমার নিজের কোনো স্পেস নেই। আমি যদি তোমার জন্য চিন্তা না করি তাহলে কে করবে বলো? আমি চাই না তুমি এমন লোকদের সাথে মেশো যারা একদিন তোমাকে বিপদে ফেলবে। আমার জীবন আমি সামলাতে পারি, আপনি আমার গার্ডিয়ান না। এই চিৎকারে বাড়ির ভেতর নীরবতা নেমে এলো। অয়নের মা দূর থেকে উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন। নিশির চোখে এবার কষ্টের ছাপ স্পষ্ট হয়ে উঠল। নিশি ধীরে বলল, গার্ডিয়ান না, কিন্তু আমি তোমার স্ত্রী। তোমার ভালো মন্দ দেখার অধিকার আমার আছে। আমি সেই অধিকার দেইনি। কথাটা শুনে নিশির মুখ শক্ত হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে অয়নের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে খুব নিচু গলায় বলল, অধিকার চাইলেই পাওয়া যায় না অয়ন, অর্জন করতে হয়। আর আমি তোমার জন্য লড়াই করতেই থাকবো।
অয়ন মুখ ফিরিয়ে নিজের রুমের দিকে চলে গেল। নিশি দাঁড়িয়ে রইল একা। বাইরে সে শক্ত সাহসী সফল অফিসার, ঘরে সে শুধুমাত্র এক জেদি আহত স্ত্রী যে ভালোবাসায় পেতে চায় অথচ প্রতিটা কথায় আঘাত পায়। এই লড়াই কি আরো তীব্র হবে নাকি কোনোদিন অয়ন বুঝবে তার বিরুদ্ধে না তার জন্যই লড়ছে নিশি? অয়ন রুমের দরজা বন্ধ করে ভেতরে ঢুকে পড়েছে। দরজা বন্ধ হতে নিশি হাঁপিয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে ক্লান্তি, মুখে কঠোর ভাব। এই সময় অয়নের মা ধীরে ধীরে নিশির পাশে এগিয়ে এলেন, হাতে কাপড়ের টুকরো, মনে কিছুটা উদ্বেগ। নিশি, অয়ন কেন এত রেগে আছে আজ? কিছু হয়েছে কি? মা, অয়ন যেসব ছেলেদের সাথে মিশছে তারা মোটেও ভালো নয়। চায়ের দোকান, আড্ডা সবই তার জন্য নষ্ট। আমি ওদের থেকে দূরে নিয়ে এসেছি বলেই রেগে গেছে। মা কিছুক্ষণ চুপ করে নিশির দিকে তাকিয়ে রইলেন, তারপর হালকা মাথা নেড়ে বললেন, ঠিক করেছো নিশি, দিন দিন খারাপ ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে যাবে। তুমি যা করেছো সঠিক। মা, আমি শুধু চাই তার জীবন সঠিক পথে চলুক। ঘরের বাইরে এই ছেলেগুলোও বিপদ। তোমার কথাই ঠিক, কিন্তু মনে রাখো অহেতুক রাগে অনেক বেশি তাড়াহুড়ো করো না। ওর মানসিকতা কিছুটা সময় নেবে। বুঝেছি মা, আমি শুধু ওর জন্য চিন্তা করছি, কখনো নিজের রাগকে পথে বাধা হতে দেইনি। তাই তো, তুমি একদম ঠিক করেছো। কিছুদিনের মধ্যে ও বুঝে যাবে কে তার জন্য ভালো। নিশি চুপচাপ তাকিয়ে রইল, মনে মনে ঠিক করলো আজকের রাগ, আজকের তর্ক সবই অয়নের ভালোর জন্য। একটি দায়িত্ব, এক আত্মবিশ্বাস, যে কোনো বিপদ থেকে অয়নকে রক্ষা করা। রাতের আলো ধীরে ধীরে নিশি ক্লান্তি ভুলে রুমে ঢুকলো। দরজা খুলতে চোখে পড়ল অয়ন শুয়ে নেই, বসে আছে, হাতে সিগারেট ধোয়া ঘরে ছড়িয়ে গেছে। নিশির মেজাজ মুহূর্তেই গরম হয়ে উঠল, চোখে আগুন, গলায় তীব্রতা। অয়ন, বাজে ছেলেদের সাথে মিশে এসব কি শিখছো? সিগারেট খাওয়া? তাতে আপনার কি সমস্যা? আমি তো বড় মানুষ, নিজের ইচ্ছা মতো করি। অবশ্যই আমার সমস্যা। তুমি জানো কত ক্ষতি করে এসব? ফুসফুস, স্বাস্থ্যে বিপদ। আর এই ঘরের ভেতর। অয়ন সিগারেটে ধোয়া নিঃশ্বাসে বাইরে ছাড়তে ছাড়তে কাজ ঝাঁকালো। আমি কিছুতেই ছাড়বো না, এটা আমার বিষয়, আমার ইচ্ছা। কিছুতেই না। এই ঘরে এসব খাবে না, এক্ষুনি ফেলে দাও। এমন করে জোর করছেন যেন আমার উপর চাপ দিচ্ছেন। নিশির চোখে রাগ আরো বেড়ে গেল। সে হাত বাড়িয়ে অয়নকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে দাঁড় করালো। আমি জোর করব যদি বুঝতে না চাও? বাজে ছেলেদের মতো মিথ্যা স্বাধীনতা দেখিয়ে আমার সামনে শিকার হয়ে যাবে না। অয়ন রাগে চিৎকার করতে চাইল, কিন্তু নিশি দৃঢ় দৃষ্টির মুখোমুখি হয়ে চুপ হয়ে গেল। নিশি আরো কাছে এগিয়ে এলো, কণ্ঠে তীক্ষ্ণতা, চোখে জোরে আগুন। যদি নিজের জীবন বাঁচাতে চাও, সিগারেট খাওয়া এখনই শেষ। অন্য ঘরে গেলে বা বাইরে গেলে নিজের ইচ্ছায় খাওয়ার অধিকার থাকবে। এখানে আমি সিদ্ধান্ত নিই। অয়ন মুখ ঘুরিয়ে চুপ করে রইল। ঘরের ভেতর শূন্যতা, শুধু দুজনের নিঃশ্বাস আর রাগ আর তীব্রতা। রুমের বাতাস ভারী, ধোঁয়া এখনো অর্ধেক উঠেছে বাতাসে। নিশির চোখ আগুনের মতো জ্বলছে আর অয়ন চুপচাপ কিন্তু রাগে ফুঁসছে। অয়ন দাঁড়িয়ে হাত আকাশে তুলল, মুখে চিৎকার করে বলল, এমনিতেই আপনাকে বিয়ে করে আমার জীবন শেষ, আর এখন আপনি এইভাবে আমার উপর অধিকার দেখাতে শুরু করেছেন। নিশি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তার চোখে রাগ আর হতাশার মিলন। তারপর কঠিন কণ্ঠে বলল, কেন? আমি কি অধিকার দেখাতে পারি না অয়ন? তুমি আমার স্বামী, স্বামী হিসাবে তোমার জন্য অধিকার সীমা ঠিক করা আমার দায়িত্ব। আমি তো আপনাকে মানি না। যদি আপনাকে মানতাম তখনই স্বামী হতাম। আমি তো মানি না আপনাকে, তাহলে এই এত অধিকার দেখাতে লজ্জা হয় না? না, করে না। আমি বলছি বিয়ে যখন করেছো তখন সব মানতে হবে। শুধু স্বাদ মতো বিয়ে করা হয়নি। আমার অধিকার, তোমার সম্মান, আমাদের ঘর, আমাদের সংসার সব মানতে হবে। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু নিশি দৃঢ় দৃষ্টির মুখে চুপ হয়ে গেল। নিশি ধীরে ধীরে এগিয়ে এসে তার হাত ধরে বলল, তুমি আমার স্বামী, আর স্বামী হিসেবে যা করবা সেই সীমার মধ্যে থাকবে। আমি শুধু নিশ্চিত করতে চাই তুমি নিজের জীবন, আমাদের জীবন ঠিক পথে রাখছো। অয়ন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, মুখ কেমন যেন ফাঁকা। নিশি আবার কণ্ঠ তুলল, শুনেছ? বিয়ে মানেই দায়িত্ব, দায়িত্ব মানতে হবে। অধিকার দেখানো লজ্জার বিষয় নয়, বরং তা আমাদের সম্পর্ককে নিরাপদ রাখে। রুমটা যেন আরো ছোট হয়ে গেছে, বাতাস ভারী, উত্তেজনা স্পর্শ করা যায়। নিশি অয়নকে সামনে দেখে দাঁড়িয়ে, চোখে আগুন, ঠোঁটে লাজুক কিন্তু কঠোর বার্তা।
আর অয়ন সে দাঁড়িয়ে, হাত কাঁপছে না, মুখে তাচ্ছিল আর এক ধরনের অদ্ভুত চ্যালেঞ্জ। অয়ন ঘুরে মুখোমুখি হয়ে বলল, আপনি ছেলেদের খুব সহজেই হাত করতে পারেন তাই না, কিন্তু আমাকে আমাকে করতে পারবে না। মুখ সামলে কথা বলো অয়ন। অয়ন হেসে কাজ ঝাঁকালো, ঠোঁটের পাশে হাসি ছাপ সে বিদ্রুপ করে আবার বলল, কেন এই রূপের আগুন? এই কথার তেজেই তো মানুষ ফিদা হয়ে যায়। কারো ফিদা হওয়ার দরকার নেই, শুধু তুমি হলেই হবে। অয়ন চট করে পেছন হেঁটে দাঁড়ালো, চোখে একটা তুচ্ছ ভাব সে তাচ্ছিল করে বলল, আমার রুচি এত বাজে না যে এত সহজে ফিদা হয়ে যায়। বাজে বা ভালো, রুচি বা না রুচি সব কোনো ব্যাপার নয়। বিয়ে যখন করেছো মানতে হবে। তুমি ভাবছো এইভাবে খেলা হবে? একদম না। আমি তোমাকে ঠিক দেখাবো, শুধু মনে রেখো অয়ন, এই ঘরে কে কতটা অধিকার দেখাবে, কে কতটা মানবে সব আমার নিয়ন্ত্রণে, আর আমি কখনো হারবো না। রুমটা নিঃশব্দ, ঘরের বাতাসে কিছুটা উত্তেজনা, কিছুটা অবসন্নতা। নিশি অয়নকে সামনে দেখে দাঁড়িয়ে, চোখে ছোট্ট হাসি, ঠোঁটে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আর অয়ন সে দাঁড়িয়ে আছে, চোখে কৌতূহল, মুখে তাচ্ছিল আর রাগের মিশ্রণ। অয়ন মুখ কুঁচকে বলল, জোর করে কিছু পাবে না। জোর নয়, অধিকারে পাবো, মিলিয়ে নিও। অয়ন চোখ বড় করে তাকিয়ে রইল। নিশির কণ্ঠে কি যেন অদ্ভুত তেজ। নিশি ঘুরে গিয়ে ফ্রেশ হতে গেল। কয়েক মিনিট পর সে নতুন শাড়ি পরে ঘরে ফিরে এলো। গোসলের পর তার চুল ও চেহারা যেন আরো ঝলমল করছে। অয়ন চুপচাপ তাকিয়ে রইল। নিশির সৌন্দর্য চোখে লেগে আছে, নেশা লাগে, কিন্তু লজ্জে সে চোখ ফিরিয়ে নিল। নিশি ধীরে এগিয়ে এসে অয়নের সামনে দাঁড়িয়ে পড়ল। এইভাবে লুকিয়ে না দেখে সরাসরি দেখো, আমি কি বারণ করেছি? দেখছি না আমি? দেখছো না? ঠিক আছে, তবে মনে হয় তুমি টেরা। রাতের আলো ধীরে ধীরে রুমে ঢুকছে। নিশি সোফায় বসে, চোখে হালকা হাসি, মুখে এক অদ্ভুত চঞ্চল ভাব। আর অয়ন সে রাগ, অহংকার আর কৌতূহলের মধ্যে তুলছে, কিন্তু কোনো শব্দ বের করতে পারছে না। অয়ন ঠোঁট চেপে বলল, আমি টেরা হতে যাব কেন? তাহলে তুমি আমার দিকে তাকিয়ে বলছো? তাকাচ্ছ না, আর টেরা অন্যদিকে তাকিয়ে আছো। মনে হচ্ছে এই দিকে তাকিয়ে আছো। অয়ন কিছু বলতে পারল না। নিশি ধীরে অয়নের দিকে এগিয়ে এলো, চোখে চঞ্চলতা, ঠোঁটে এক রহস্যময়ী হাসি। নিজেকে কন্ট্রোল না করে কাছে আসো, আদর করো আমাকে। ইচ্ছে নাই। দেখবো কতদিন ইচ্ছে না থাকে। নিশি এক মুহূর্ত অয়নের গায়ে হাত বুলালো। তার নিঃশ্বাসে কোমলতা চোখে জেদ। অয়ন আবার চোখ নামিয়ে চুপ হয়ে রইল। মনে মনে চিন্তা করছে কেন এই ছোট্ট স্পর্শে, এই হাসিতে সে এতটা না ইচ্ছে থাকা সত্ত্বেও ডুবে যাচ্ছে। নিশি ধীরে ধীরে পিছনে হেঁটে আবার অয়নের দিকে তাকালো। মনে মনে ঠিক করলো, যতই সে বিরক্তি দেখাক, যতই রাগ করুক, আমি জানি একটু একটু করে সে বুঝবে। জোর করে সব আটকানো যায় না। রাত গভীর, বাইরে চাঁদের আলো রুমের জানালার কাছে হালকা প্রতিফলন করছে। সারাদিনের ক্লান্তি মুছে গেছে নিশির চোখে। সে গভীর ঘুমে শুয়ে আছে, শাড়ি ভিজে কিংবা অগোছালো নয়, শুধু সোজা হয়ে শুয়ে আছে, আর হালকা ঢেউ খেলানো চুল তার কপালে পড়ে। অয়ন বেলকনিতে বসে বন্ধুদের সাথে হালকা আড্ডা দিচ্ছে, কিন্তু চোখ তার বারবার ঘরের দিকে ফিরে আসে। তার মনে এক অদ্ভুত উত্তেজনা, এক ধরনের অনিচ্ছে যা সে নিজেও বুঝতে পারছে না। একসময় অয়ন ধীরে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলো। নিশি ঘুমিয়ে আছে, নিঃশ্বাস ধীর, মুখে এক শান্তি। অয়ন চোখে শান্তি আর মৃদু কৌতূহল নিয়ে তার দিকে এগিয়ে এলো। যদি আপনি এমন না হতেন আমি আপনাকে মাথায় তুলে রাখতাম, কিন্তু আপনি একদম অন্যরকম। আমি চাইনি এমন কেউ আমার জীবনে আসুক। অয়ন ধীরে নিশির চুল সামলে মুখের ওপর থেকে সরিয়ে দিল। নিশি হালকা কেঁপে উঠল, নিঃশ্বাস কিছুটা অস্থির কিন্তু ঘুমে। অয়ন, ঘুমের মধ্যে এতই কোমল, এতটা ভিন্ন, আর আমি নিজেকে থামাতে পারছি না। নিশি ঘুমের মধ্যে অয়নকে সামান্য টেনে নিল, যেন তার পাশে থাকতে চায়। অয়ন চুপ করে রইল। সে বুঝতে পারছে নিশির এই ছোট্ট আচরণও তার জন্য বড় বার্তা। অয়ন ধীরে নিশির দিকে এগিয়ে এসে তার হাত ধরল। নিশি চোখ বন্ধ রেখে তার নিঃশ্বাসের ছন্দ মেনে চলে। অয়ন শান্ত হয়ে বসে রইল। অয়ন আস্তে করে নিশির ঠোঁটে চুমু দিল, তারপর কোনো কিছু না করে পাশ ফিরে শুয়ে পড়ল। রাত গভীর, ঘরের আলো নরম। নিশি ক্লান্ত, সারাদিনে কাজের পর শুয়ে পড়েছে, কিন্তু হঠাৎ তার ফোন বাজলো। স্ক্রিনে লেখা কল। চোখ খুলে সে ফোন ধরল। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি চলে আসছি। এই মুহূর্তে ঘুম ভেঙে অয়ন বসে গেল, চোখ বড়, চুল উচকানো, মুখে তুচ্ছ রাগ আর উদ্বেগের ছাপ। কই যাবেন এত রাতে? কোথাও ঝামেলা হয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে।
এত রাতে একা? হ্যাঁ, একা হলেও যেতে হবে। এতে কি সমস্যা? আমার আবার কি সমস্যা? আমি না থাকলেই তো তোমার ভালো। ঘর নীরব হয়ে গেল। অয়ন কিছু বলল না। নিশির দৃঢ়তা, সাহস এবং দায়িত্ববোধ যেন তাকে স্তব্ধ করে দিয়েছে। নিশি দ্রুত রেডি হতে লাগলো। ড্রেস পরে জুতা পরল। নিজের রূপে শান্ত কিন্তু চোখে অদ্ভুত জেদ। অয়ন ধীরে এগিয়ে এসে বলল, আমি নিয়ে যাই? দরকার নেই। যাকে স্ত্রী মানো না তার জন্য আমার কষ্ট করার দরকার নেই। রাত গভীর, বাতাসে হালকা শীতলতা, শহরের লাইটগুলো দূরে ঝলমল করছে। নিশি বাইরের ঝামেলার খবর পেয়ে দ্রুত রেডি হয়ে বেরোতে যাচ্ছে। ঘরের ভেতর উত্তেজনা, মান, অভিমান আর ছোট্ট ঝগড়া এখনো স্পর্শ করা যায়। অয়ন দাঁড়িয়ে চুপ, চোখে মিশ্র ভাব, রাগ, কৌতূহল, কিন্তু ভিতরে এক ধরনের দায়িত্ববোধ। না মানলেও আপনি তো আমার দায়িত্ব। আপনার কিছু হলে সবাই আমাকে জিজ্ঞেস করবে। আমি কিছুতেই আপনাকে একা যেতে দিতে পারবো না। যেখানে ভালোবাসা নেই সেখানে দায়িত্ব পালন করে কি হবে? আমি কাজের জন্য যাচ্ছি, আর যে দায়িত্ব নেওয়া উচিত তার নিজের মতোই পালন করব। এই বলে নিশি দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। রাস্তায় হালকা বাতাস, বাইকের শব্দ দূরে শুনতে পাওয়া যায়। অয়ন চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, মনে মনে বলল, এত জেদ কেন? এত শক্ত, এত দৃঢ়। আমি কি কখনো এত সাহসী হইতে পারবো? সে কিছুক্ষণের মধ্যেই বাইকের শব্দ শুনল। বাইরে বেরিয়ে তাকালো, কিন্তু নিশিকে কোনো চিহ্ন দেখা যায় না। অয়ন হালকা নিঃশ্বাস নিল, নিজের মনে ভাবল, এত রাতেও একা যেতে পারবে না সে। আমি পিছন পিছন যাব। অয়ন বাইক নিয়ে রাস্তায় নামলো। নিশি বুঝতে পারছে না যে তার পিছনে কেউ আছে, কিন্তু অয়ন নিজের ভিতরে জানে নিশিকে একদম একা যেতে দিতে পারবে না। রাতের অন্ধকারে শহরের আলো দুজনকে আলাদা হলো একই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। একজন দায়িত্ববোধে, একজন জেদ আর সাহসে পূর্ণ। রাত গভীর, থানার আলো হালকা ঝলমল করছে। নিশি থানা দরজা খুলে ঢুকতেই সবাই তাকে সালাম দিল। কেউ মৃদু হেসে বলল, ম্যাম, এত রাতেও কেসের জন্য ফোন আসলো? ঠিক আছে, কি পরিস্থিতি? নতুন কেস নিয়ে অফিসার শুরু করলো বিস্তারিত বর্ণনা। একটি ছেলেকে অজানা কারোর অপহরণ করেছে। পরিবার দুশ্চিন্তায়, তারা ঠিক কোথায় আছে, কোন এলাকায় সন্দেহ, তবে সব তথ্য দিতে লাগলো। নিশি মন দিয়ে শুনেছে, চোখে জিজ্ঞাসা আর মুখে পরিকল্পনা। আমরা ধীরে ধীরে ব্যবস্থা নেব, কেউ ভয় পাবে না, আমি আছি। সারা থানা কক্ষে অদ্ভুত চাপ, উত্তেজনা, দায়িত্ববোধ সব মিলেমিশে ফুটে উঠেছে। পুলিশ সদস্যরা সক্রিয়, কিন্তু নিশের উপস্থিতি যেন তাদের শক্তি আরো বৃদ্ধি করছে। এর মধ্যে বাইরের অন্ধকারে গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আছে অয়ন। তার চোখ শুধু নিশির দিকে। সে জানে নিশি যতই সাহসী, কতই না দৃঢ়, কিন্তু রাতের এত অন্ধকারে একা ছেড়ে দেওয়া তার পক্ষে অসম্ভব। থানার কেসরুমে উত্তেজনা, ল্যাম্পের আলো ঝলমল করছে, কাগজপত্র ছড়িয়ে আছে। নিশি ফাইল ধরে দাঁড়িয়ে, চোখে সতর্কতা, কণ্ঠে দৃঢ়তা। যাকে অপহরণ করা হয়েছে তার বাবা মায়ের নাম্বার সবার ট্র্যাক করো। অপহরণকারীরা টাকার জন্য ফোন দিবে, ওই সময় নাম্বারগুলো ধরতে হবে। কেউ কোনো ভুল করলে চলবে না। পুলিশ সদস্যরা দ্রুত কাজ শুরু করলো। কম্পিউটার স্ক্রিনে নাম্বারগুলো খুঁজছে, হোয়াটসঅ্যাপ কল লগ, সব মনোযোগী নজর। নিশি মনোযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, চোখে চিন্তা, ভাবনা, মুখে এক অদ্ভুত চাপ। যেন কারো ক্ষতি না হয়, যেন কোনো ক্ষতি না হয়। কোনো ভুল হলে এই পরিবার পুরোপুরি ভেঙে যাবে। আর বাইরে অয়নের চোখ সতর্ক হলো, হালকে হেসে ভেতরে নিজেকে নিয়ন্ত্রণ করছে। গাছের ছায়ে নিচে বসে হাতের মশার মারতে মারতে বলে, শালার বউ পুলিশ গুন্ডা ধরে, আর আমি এখানে বসে মশা মারি। সে আবার চোখ বোলাতে বোলাতে নিশির দিকে তাকালো। রাতের অন্ধকারে হালকা বাতাস, ঘনিষ্ঠতা নেই, কিন্তু অদ্ভুত এক উত্তেজনা, দায়িত্ব, সাহস আর টানাপোড়েন সব মিলেমিশে। নিশি ফোন, কম্পিউটার আর পুলিশ সদস্যদের উপর নজর রাখছে। বাইরে ছায়ার নিচে বসে আছে, একদিকে উদ্বেগ, অন্যদিকে অভিমান। মনে মনে ভাবছে, আমি ওর জন্য কেন মশার কামড় খাচ্ছি শুধু শুধু? আমি তো ওকে পছন্দ করি না। থানার কেসরুমে উত্তেজনা এতটাই বেড়ে গেছে যে হালকা আলোয় সবকিছু যেন জীবন্ত হয়ে উঠেছে। নিশি ফোনে নজর রাখছে। হঠাৎ বাচ্চার বাবার ফোনে কল আসে, অজানা নম্বর, কণ্ঠে শক্তি আর হুমকি চাপ। সবাই ট্র্যাক নাম্বার করো, যতটা দ্রুত সম্ভব। আমরা সরাসরি চলে যাব, কেউ পালাতে পারবে না। পুলিশ সদস্যরা কম্পিউটারে লাইন ধরে। নিশি নিজ মনোযোগ দিয়ে কল ট্রেস করছে, চোখে সতর্কতা, মুখে এক অদ্ভুত চাপ। কোনো ভুল হলে কেউই নিরাপদ থাকবে না। ধীরে ধীরে নিশি সবাইকে নিয়ে বেরোলো। কল ট্রেস হয়ে গিয়েছে, সঠিক জায়গা চিহ্নিত হয়েছে। তারা বাচ্চার কাছাকাছি চলে যায়। নিশি দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে, এক প্রকার তীক্ষ্ণ মনোযোগ নিয়ে অপহরণকারীর মুখোমুখি হয়। ছেলেটি নিরাপদ আছে, এক মুহূর্ত দেরি করা যাবে না।
অপহরণকারী কিছুটা আতঙ্কিত হয়ে যায়। নিশি যথাযথ কৌশলে তাকে ধরে রাখে আর বাচ্চাকে বের করে এনে নিরাপদ জায়গায় রাখে। বাচ্চা কাঁদছে, নিশি তার মাথায় হাত বুলিয়ে শান্ত করতে চেষ্টা করছে। পরে তারা দ্রুত থানায় ফিরে আসে। নিশি বাচ্চার বাবা মায়ের হাতে বুঝিয়ে দেয়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। বাবা মা কৃতজ্ঞ চোখে নিশির দিকে তাকাচ্ছে, বারবার ধন্যবাদ জানাচ্ছে। বাইরে বের হওয়ার মুহূর্তে নিশির চোখ ঝাপসা করে বাইরে তাকালো। অয়ন দাঁড়িয়ে আছে গাছের ছায়ার নিচে, হালকা হেসে, কিন্তু চোখে গম্ভীর ভাব। তুমি এখানে কেন? আপনাকে এত রাতে একা আসতে দিলে মা রাগ করতো তাই। নিশি কিছু বলে না। দুই বাইক পাশাপাশি রাস্তায় এগোতে থাকে। নিশি আর অয়ন একদম আলাদা, একদম মিলিত। শহরের রাতের আলো তাদের পাশে ঝলমল করছে। কিছুক্ষণ পর তারা বাড়ি পৌঁছালো। বাড়ি দরজা খুলতে নিশি এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। সারাদিনের ক্লান্তি, থানার ঝামেলা, বাচ্চা উদ্ধার করার উত্তেজনা সব মিলে তার শরীর আর মনকে কাঁপাচ্ছে। চোখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে সেই স্বাভাবিক দৃঢ়তা। তোমার কষ্ট করে যাওয়ার দরকার ছিল না অয়ন। আমি তো ভালোবেসে যাইনি, শুধু দায়িত্ব পালন করেছি। এত দায়িত্ব পালন করতে হবে না। আগে মেনে নাও, স্বীকার করো যে তুমি আমার স্বামী, তারপর এসব ভাবো। কখনো মানবো না। তাহলে এসব দায়িত্ব পালন করার দরকার নেই। যেটা করো সেটাই করো, কিন্তু আমার সাথে এসব নাটক করতে এসো না। তুমি চাইলে নিজেকে যেভাবে রাখো, কিন্তু আমি আমার জায়গায় থাকবো। দায়িত্ব পালন করলে ভালো, না করলে আমি বিরক্ত হব না। কিন্তু মনে রেখো, আমি আমার মর্যাদা, স্বাধীনতা কোনো অবস্থাতেই ছাড়বো না। রাতে সব ঝড় থেমে গেছে। মান, অভিমান, দায়িত্ব, জেদ সবকিছু যেন ঘরের আলোয় একটু নরম হয়ে এসেছে। সকালে রোদ জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। পাখির ডাক, রান্নাঘর থেকে ভেসে আসা মশলার গন্ধ। ঘরটা আজ অদ্ভুত শান্ত। আজ নিশি ডিউটি নেই। অনেকদিন পর এমন একটা সকাল যেখানে তাকে তাড়াহুড়ো করে ইউনিফর্ম পরতে হচ্ছে না, ফোনের অপেক্ষায় থাকতে হচ্ছে না। নিশি ধীরে ধীরে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। চুল গুছিয়ে একটা হালকা শাড়ি পরলো। আজ তার মুখে কঠোর পুলিশ অফিসারের ছাপ নেই, বরং একদম ঘরের বইয়ের মতো শান্ত, স্নিগ্ধ। রান্নাঘরে ঢুকতেই অয়নের মা হালকা অবাক হয়ে তাকালেন। আরে নিশিমা, তুমি এত সকালে রান্নাঘরে? আজ ডিউটি নেই মা, ভাবলাম আপনার সাথে একটু রান্না করি। মায়ের চোখ ভরে গেল। এমন দৃশ্য তিনি খুব একটা দেখেন না। একদিকে কঠোর পুলিশ অফিসার, অন্যদিকে এতটা সহজ ঘরের মেয়ে। চুলাই ভাজা হচ্ছে পরোটা, পাশে ডাল ফুটছে। নিশি হাতা দিয়ে নেড়ে দিচ্ছে, মাঝে মাঝে মাকে জিজ্ঞেস করছে, মা লবণ ঠিক আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে। তুমি থাকলে ঘরটাই যেন আলাদা লাগে। কি হয়েছে মা, আজ ডিউটি নাই নাকি? এত সকাল সকাল তোমাকে ঘরে দেখছি। না মা, আজ অফিস নেই, একটু ছুটি নিয়েছি। ভালো করেছো মা, সারাদিন তো ঝামেলা সামলাও, মাঝে মাঝে নিজের জন্য সময় রাখতে হয়। নিশি মৃদু হাসলো, কিন্তু তার চোখে একবার সিঁড়ির দিকে চলে গেল। অয়ন কি জেগেছে? উপরের রুমে দরজাটা আধো খোলা। অয়ন দাঁড়িয়ে সব দেখছে। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। গত রাতের ঝগড়া, মান, অভিমান, দায়িত্বের কথা সব মনে পড়ছে। সে নিচে নামবে কি নামবে না ভেবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। নিশি পরোটা প্লেটে তুলে টেবিলে রাখছে আর ভেতরে ভেতরে ভাবছে। মানুষটা মুখে যতই না মানুক, তবুও গত রাতে একা ছাড়েনি আমাকে। সকালের আলোয় এই ঘরটা যেন নতুন করে শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু অয়ন কি বদলাবে? রান্নাঘরের কাজ শেষ হতে নিশি ধীরে ধীরে সব খাবার টেবিলে সাজাতে শুরু করলো। গরম গরম পরোটা, ডাল, সবজি, ডিম ভুনা, সবকিছু এমন যত্ন করে সাজাচ্ছে যেন এ শুধু রান্না না, তার নিজের একটা প্রমাণ। আছে ইউনিফর্ম না, আছে শুধু এই বাড়ির বউ, কিন্তু তার ভিতরে কোথাও একটা ভয়। সে কি সত্যি এই বাড়ির বউ হতে পেরেছে? অয়ন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। চোখে ঘুমের ছাপ, মুখে চিরচেনা গম্ভীর ভাব। নিশি একবার তাকালো, তারপর দ্রুত চোখ নামিয়ে নিল। সে প্লেটে পরোটা তুলে অয়নের সামনে রাখলো। গরম থাকতে খেয়ে নাও। অয়ন চুপচাপ বসে রইল, খেতে শুরু করলো, কিন্তু একবারও নিশির দিকে তাকালো না, একটা শব্দ বলল না। এই নীরবতা নিশির বুকের ভেতর কেমন যেন ব্যথা হয়ে বিঁধল। নিশি মনে মনে বলল, তুমি কেন আমাকে পছন্দ করো না অয়ন? আমি কি করেছি? আমি কি খুব খারাপ, নাকি আমার শক্ত স্বভাবটাই তোমার অপছন্দ? তার চোখে এক মুহূর্তের জন্য জল এসে ভিড় করলো, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। পুলিশ অফিসার নিশি কাঁদে না, কিন্তু এই বাড়ির বউ নিশি মাঝে মাঝে খুব একা হয়ে যায়। অয়নের বাবা প্রথমে খেয়ে বলেন, বাহ মা, আজ তো দারুণ হয়েছে রান্না, অনেকদিন পরে এরকম স্বাদ পেলাম। আমি তো বলেছিলাম আমাদের বৌমা শুধু বাইরে না, ঘরেও পারদর্শী। নিশি হালকা হাসলো, কিন্তু তার চোখ বারবার অয়নের দিকে যাচ্ছে। অয়ন চুপচাপ খাচ্ছে, মুখে কোনো প্রশংসা নেই, কোনো অভিযোগও নেই, শুধু নীরবতা। এই নীরবতায় যেন হাজারটা কথার চেয়েও বেশি কষ্ট দিচ্ছে নিশিকে।
একবার যদি বলতা ভালো হয়েছে, একবার যদি শুধু স্বাভাবিকভাবে কথা বলতে। টেবিলে সবাই হাসছে, কথা বলছে, শুধু দুজন মানুষ আলাদা একটা দূরত্বে বসে আছে। একটা অদৃশ্য দেওয়াল তাদের মাঝখানে দাঁড়িয়ে। সকালের এই শান্ত পরিবেশের ভেতরে মান অভিমান, অপ্রকাশিত ভালোবাসা আর না বলা কথার ভার জমে রইল। খাওয়া শেষ হতেই সবাই যে যার মতো উঠে গেল। টেবিল গুছিয়ে রান্নাঘর রেখে নিশি ধীরে ধীরে নিজের রুমের দিকে এগিয়ে গেল। দরজা আধা খোলা। ভেতরে অয়ন বিছানায় হেলান দিয়ে ফোন স্ক্রল করছে, মুখে সেই চিরচেনা নিলিপ্ত ভাব, যেন এই ঘরে তার সাথে আর কেউ থাকে না। নিশি দরজার সামনে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। তোমার সাথে কথা আছে আমার। কথা বলতে চাই না। এই অবহেলা যেন নিশি ধৈর্যের শেষ সীমায় আগুন ধরিয়ে দিল। সে দ্রুত এগিয়ে এসে অয়নের সামনে দাঁড়ালো। আমাকে রাগাবে না অয়ন, একদম না। অয়ন এবার চোখ তুলে তাকালো, চোখে বিরক্তি, ঠোঁটে ঠান্ডা হাসি। নিশি একটু ঝুঁকে কণ্ঠ নিচু করে কিন্তু দৃঢ়ভাবে বলল, আমার প্রতি যদি তোমার কোনো অনুভূতি না থাকে তাহলে কাল রাতে কেন আমার পেছনে গেলে? কেন থানার বাইরে দাঁড়িয়েছিলে? কেন একা ছাড়তে পারলে না আমাকে? এত বেশি ভাবার কিছু নেই, বলেছি তো, সব দায়িত্ব। ভালোবাসা ছাড়াই দায়িত্ব চাই না আমি। দায়িত্ব দেখিয়ে আমাকে ছোট করো না। ভালোবাসো না সেটা বলো, কিন্তু এমন অভিনয় করো না। অয়ন উঠে দাঁড়ালো। দুজন এখন একদম মুখোমুখি। অয়ন চোখে কষ্ট লুকিয়ে কিন্তু কণ্ঠ শক্ত করে বলল, মুখোশধারী মানুষকে ভালোবাসতে চাই না আমি। কি আজে বাজে বলছো তুমি? আমি মুখোশধারী? হ্যাঁ, বাইরে আপনি একরকম, ঘরে এসে অন্য মানুষ। কখনো রাগ, কখনো জেদ, কখনো আদেশ। আমি বুঝি না কোনটা আসল আপনি। আমি দুটো আলাদা মানুষ না অয়ন। আমি শুধু আমার দায়িত্ব পালন করি, বাইরে দেশের জন্য আর ঘরে তোমার জন্য। যদি আমি এতই খারাপ তাহলে সরাসরি বলো, কিন্তু আমাকে মুখোশধারী বলার অধিকার তোমার নেই। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। দুজনের শ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। ঘরের ভেতর বাতাস যেন থমকে আছে। দুজন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে, কিন্তু মাঝখানে জমে আছে অভিমান, ভুল বোঝাবুঝি আর না বলা অসংখ্য কথা। নিশি ধীরে ধীরে নিজেকে সামলে নিল। তার চোখের আগুনটা এবার ঠান্ডা হয়ে বরফের মতো শক্ত হয়ে গেল। কণ্ঠে আর চিৎকার নেই, শুধু এক ধরনের সিদ্ধান্তের দৃঢ়তা। ঠিক আছে, তুমি থাকো তোমার মতো, আমি আর কিছু বলবো না। অয়ন ভুরু কুচকে তাকিয়ে রইল। নিশি কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, কিন্তু একটা কথা মনে রেখো অয়ন, তুমি হয়তো আমার সম্পর্কে কোনো ভুল ধারণা পুষে রাখছো। হয়তো মনে করো আমি মুখোশ পরা মানুষ। হয়তো ভাবো আমি শুধু জোর করে সম্পর্ক টিকিয়ে রাখতে চাই। একদিন হয়তো তোমার সেই ভুল ভাঙবে। একদিন হয়তো বুঝবে আমি অভিনয় করি না, আমি যেমন বাইরে তেমনই ভেতরেও। কিন্তু সেদিন আমাকে পাবে না তুমি। কথাগুলো খুব জোরে বলা হয়নি, তবুও শব্দ লো যেন দেওয়ালে ধাক্কা খেয়ে ঘরের ভেতর প্রতিধ্বনিত তুলল। অয়ন ঠোঁট শক্ত করে হাসল। পেতেও চাই না আপনাকে। এক মুহূর্তে সবকিছু নিস্তব্ধ। নিশির বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু সে মুখে কিছুই ফুটতে দিল না। ভালো, আমি আর নিজেকে জোর করে কারো জীবনে বসাতে চাই না। সে ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেল। কোনো শব্দ নেই, কোনো কানে নেই, শুধু এক ধরনের অদ্ভুত নীরবতা। অয়ন দাঁড়িয়ে রইল, মুখে শক্ত ভাব, কিন্তু ভেতরে কোথাও একটা অস্বস্তি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। এই প্রথম নিশি জোর করলো না, এই প্রথম সে পিছিয়ে গেল। আর অয়ন বুঝতে পারল না এই দূরত্বটাই কি তার চাওয়া ছিল, নাকি সে অজান্তেই এমন কিছু হারাতে বসেছে যার মূল্য এখনো বোঝেনি। ঘরের জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে, কিন্তু দুজনের মাঝখানে দেওয়ালটা যেন আরো উঁচু হয়ে গেল। রুমের ভেতরটা তখন ভারী নীরবতায় ঢেকে আছে। জানালার ফাঁক দিয়ে দুপুরের আলো ঢুকে নিশির মুখে পড়ছে, কিন্তু সে আলোতেও তার চোখের ভেতরের ঝড় লুকানো যাচ্ছে না। আলমারির দরজা খুলে সে একের পর এক ড্রেস বের করতে লাগলো, বিছানার উপর ছুঁড়ে দিল। তারপর ধীরে ধীরে ব্যাগ খুলে গোছাতে শুরু করলো। তার হাত কাঁপছে, কিন্তু মুখ শক্ত। অয়ন বিছানায় হেলান দিয়ে বসেছিল, ফোন হাতে, কিন্তু চোখ ছিল নিশির দিকেই। অয়ন ভুরু কুচকে বলল, ব্যাগ গুছাচ্ছেন কেন? নিশি থামল না, কাপড় ভাঁজ করতে থাকলো। শান্ত কিন্তু কাপা গলায় বলল, বাবার বাড়ি যাব। হঠাৎ? জীবনে যা পরিবর্তন ঘটে তা তো হঠাৎই ঘটে অয়ন। আগাম নোটিশ দিয়ে আসে না কিছুই। আপনি কি সবাইকে বোঝাতে চান আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি? ভয় নাই, আমার বাড়িতে কিছু বলবো না। তোমার সম্মান আমার কাছে এখনো আছে। এই কথাটা অয়নের বুকের ভেতর কোথাও গিয়ে লাগলো, কিন্তু মুখে সেটা প্রকাশ পেল না। নিশি ব্যাগ তুলে নিল, দরজার দিকে হাঁটতে হাঁটতে একবারও পেছনে তাকালো না। সিঁড়ি দিয়ে নিচে নামতেই অয়নের মা অবাক হয়ে তাকালেন।
কই যাও মা, হাতে ব্যাগ কেন? মা, আজ বাড়িতে যেতে ইচ্ছে করছে। কতদিন মা বাবাকে দেখি না, একটু গিয়ে দেখে আসি, যাওয়ার অনুমতি দিন। অয়নের মা এগিয়ে এসে তার মাথায় হাত রাখলেন। মেয়েটা বড্ড ভালো তিনি জানে, তাই তো ছেলের বউ করে এনেছিলেন। হঠাৎ এমন ইচ্ছে হলো নাকি? কখনো কখনো মন খুব টানে মা, নিজের ঘরের জন্য। ওই সময় অয়নও নিচে নেমে এলো। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল, কিন্তু সেখানে ভালোবাসার বদলে অভিমান জমে আছে। অয়নের মা বললেন, অয়ন, তুই কি নিয়ে যাবি নিশিকে? যেতে চাইলে যাক, ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিচ্ছি। দরকার নেই, আমি নিজেই যেতে পারবো। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে গেল। অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে রইল, বুকের ভেতর কেমন শূন্যতা, কিন্তু মুখে কঠিন তাওয়াল। মনে মনে বলল, আপনি চলে গেলে আমি কি সত্যি শান্তি পাবো নিশি, নাকি এই বাড়িটা আরো বেশি ফাঁকা হয়ে যাবে? কিন্তু মুখে উচ্চারণ করলো না কিছুই। আর বাইরে নিশি গাড়িতে বসে জানালার বাইরে তাকিয়ে শুধু একটা কথাই ভাবছে। একদিন হয়তো অয়ন বুঝবে, কিন্তু সেদিন আমি আর ফিরে তাকাবো না। ঘরের ভিতর জমি রইল না বলা হাজারটা কথা, আর দুইটা জেদি হৃদয় যারা ভালোবাসে কিন্তু স্বীকার করতে জানে না। বাড়ির ভেতরটা ফাঁকা লাগছিল নিশি চলে যাওয়ার পর, যেন দেওয়ালগুলোর রঙও মলিন হয়ে গেছে। অন বেশিক্ষণ থাকতে পারল না, চুপচাপ চাবি তুলে বেরিয়ে গেল সোজা সেই পুরনো আড্ডার জায়গায়, যেখানে সন্ধ্যা হলে তার কিছু তথাকথিত বন্ধু জড়ো হয়। রাস্তার ধারে আধো অন্ধকারে দাঁড়িয়ে আছে কয়েকজন, সিগারেটের ধোঁয়া উঠছে, হাসাহাসি অশ্লীল কথা। পরিবেশটা এমনই। অয়ন গিয়ে চুপচাপ একটা চেয়ারে বসলো। একজন ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, এই যে অয়ন সাহেব, তোর বউকে যেতে দেখলাম রে, চলে গেল নাকি? হ্যাঁ গেছে। এইসব মেয়েদের একটাতে হয় না রে ভাই, একটু সুযোগ পেলেই উড়ে যায়। কথা সাবধানে বলবি। আরে রাগ করছিস কেন? ভুলে গেছিস নাকি? বিয়ের আগে নিজেই তো দেখছিস একটা ছেলের সাথে হোটেলে ঢুকতে, তখনও কি তোর এত প্রেম ছিল? এই কথাটা যেন মাথার ভেতর বাজ পড়ার মতো আঘাত করলো। অয়নের চোখের সামনে হঠাৎ সেই দৃশ্য ভেসে উঠল। বিয়ের আগে এক বিকেলে সে দেখেছিল নিশি একটা ছেলের সাথে একটা হোটেলের ভেতর ঢুকছে। সেদিন বুকের ভেতর কেমন আগুন জ্বলে উঠেছিল, অপমান, রাগ, হিংসা সব মিলিয়ে। সেদিন থেকে সে সিদ্ধান্ত নিয়েছিল এই মেয়েকে কখনো মন থেকে ভালোবাসবে না, অপছন্দ করবে, দূরে রাখবে। কিন্তু বাস্তবটা ছিল অন্যরকম। সে যতই ঘৃণা করতে চেয়েছে, ততই নিশির হাসি, চোখ, জেদ সবকিছুই তার ভেতরে জায়গা করে নিয়েছে। সে জানে সে কখনো পারে না নিশিকে অপছন্দ করতে। ওর মুখে কঠিন কথা বলে, দায়িত্বের কথা বলে, মুখোশ পরে থাকে। সে আবার বলল, দেখিস তুই বেশি পাত্তা দিস না, এসব মেয়েদের বিশ্বাস করা যায় না। আর একটা কথা বলবি নিশিকে নিয়ে, তাহলে দাঁত ভেঙে দিব। আমি কি সত্যি ভুল দেখেছিলাম, নাকি সেই দিনের ঘটনার পেছনে অন্য কিছু ছিল? কিন্তু তার জেদি মন তাকে শান্ত হতে দিল না। সে নিজেকেই বোঝাতে চাই, নিশি খারাপ, তাই আমি দূরে থাকি, তাই আমি কষ্ট পাই না। কিন্তু সত্যটা হলো নিশি চলে যাওয়ার পর থেকে তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে। সে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেন আমি তাকে ঘৃণা করতে পারি না? কেন এখনো তাকে চাই? আর আড্ডে সেই খারাপ পরিবেশে দাঁড়িয়ে থেকেও সে বুঝলো তার আসল লড়াই বন্ধুদের সাথে না, তার লড়াই নিজের হৃদয়ের সাথে। আড্ডার জায়গা থেকে হঠাৎ উঠে দাঁড়িয়েছে অয়ন। বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে আছে। একজন হাত টেনে বলল, কই যাস? মাত্র তো আসলি, এখনই চলে যাবি? অয়ন হাত ছাড়িয়ে নিল। গলায় কঠিন একটা সুর, কিন্তু চোখে ঝড়। সে গম্ভীর কণ্ঠে বলল, যেখানে আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলা হয়, সেখানে 1 মিনিটও থাকতে চাই না। ছেলেগুলো থমকে গেল, কেউ হেসে উড়িয়ে দিতে চাইল, কেউ আবার মুখ গোমরা করলো। অয়ন আর পেছনে তাকালো না। রাতের রাস্তাটা আজ কেমন যেন শুনছেন। বাইকের হেডলাইট সোজা সামনে পড়ছে, কিন্তু তার মনটা বারবার পিছনে ফিরছে। নিশি এখন কোথায় পৌঁছেছে তো ঠিকঠাক। সে জোর করে নিজেকে শক্ত করলো। আমি কেন ভাবছি, সে তো নিজেই যেতে চেয়েছে। কিন্তু বুকের ভেতরের অস্থিরতা তাকে শান্ত থাকতে দিল না। বাড়িতে ঢুকতে তার মা দরজার কাছে দাঁড়িয়ে বললেন, এত দেরি করলি বাবা, আয় খেয়ে যা। অয়ন জুতো খুলে চুপচাপ ভেতরে ঢুকলো। ডাইনিং টেবিলে ভাত, ডাল, তরকারি সব সাজানো, কিন্তু আজ যেন টেবিলটা অদ্ভুত ফাঁকা। নিশি নেই। মা ভাত তুলে দিতে দিতে বলেন, কি হলো, মুখটা এমন মলিন কেন? কিছু না মা। চামচ দিয়ে ভাত নাড়তে লাগলো, কিন্তু মুখে তুলতে পারছে না। মা খেয়াল করলেন, খাচ্ছিস না কেন? অসুস্থ নাকি? খাচ্ছি তো।
কিন্তু আসলে সে খাচ্ছিল না, শুধু প্লেটে খাবার নাড়াচাড়া করছিল। মনে মনে তার ভেতর কেমন এক শূন্যতা। এই তো কয়েক ঘন্টা আগেও এই টেবিলে নিশি দাঁড়িয়ে সবাইকে খাবার দিচ্ছিল, চুপচাপ অভিমানী মুখে। আজ সেই চেয়ারটা খালি। হঠাৎ অয়ন বুঝলো সে রাগ থাকলেও অভিমান থাকলেও নিশির উপস্থিতি ছাড়া এই বাড়িটা কেমন অচেনা লাগে। মা আবার বলেন, নিশি তো হঠাৎই চলে গেল, কিছু হয়েছে নাকি? কিছু না মা, ওর বাড়ি যেতে ইচ্ছে করেছিল। কথাটা বললেও তার নিজের কানে কেমন ফাঁকা লাগলো। খাবার শেষ না করে সে উঠে দাঁড়ালো। মা অবাক হয়ে বললেন, এত কম খেলি? খিদে নাই মা। রুমে গিয়ে দরজা বন্ধ করলো। বিছানার দিকে তাকাতেই বুকের ভেতরটা কেঁপে উঠলো। এই বিছানায় গত রাতে নিশি তার হাত ধরে ঘুমিয়েছিল। আজ সেই বিছানাটা ফাঁকা। অয়ন ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। মনে মনে বলল, তুমি গেলে তো বলেছিলে একদিন ভুল ভাঙবে, তখন আমাকে পাবে না। যদি সত্যি একদিন দেরি হয়ে যায়? রাতটা দীর্ঘ হতে লাগলো। ঘুম এলো না, শুধু অন্ধকার আর নিঃশব্দ। শব্দগুলো তাকে ঘিরে রইল। এদিকে নিশিদের বাড়িতে গভীর রাত নেমে এসেছে। চারিদিকে নিস্তব্ধ, শুধু দেওয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দ। নিজের ছোটবেলার রুমে শুয়ে আছে নিশি। বিছানাটা চেনা, বালিশটা চেনা, জানালার বাইরে সেই পুরনো কাঁঠাল গাছটাও চেনা। কিন্তু আজ সবকিছু কেমন অচেনা লাগছে। চোখ বন্ধ করেও তার ঘুম আসছে না। এপাশ ওপাশ করছে বারবার। মনে হচ্ছে বুকের ভেতর কেউ একটা ভারী পাথর বসিয়ে রেখেছে। নিশি ধীরে ধীরে সিনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমাদের বিয়েটা তো সত্যি অয়ন, তাহলে তুমি কেন মানো না আমাকে? আমি কি তোমার জীবনে জোর করে ঢুকে পড়েছি, নাকি আমাকে এই ভাগ্য তোমার কাছে এনে দাঁড় করিয়েছে? কি কমতি আছে আমার মধ্যে বলো না? আমি কি খারাপ? আমি কি তোমার যোগ্য না? আমি আপনাকে মানি না, মুখোশধারী মানুষ, কখনো মানবো না। শব্দগুলো যেন মাথার ভেতর প্রতিধ্বনি করছে। নিশি ঠোঁট কামড়ে ধরে বলল, আমি তো অভিনয় করিনি কখনো, আমি যেমন তেমনই ছিলাম। তাহলে তুমি কেন আমাকে অন্য চোখে দেখো? আমি তো সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি অয়ন। কখন যে ফেলেছি বুঝতেই পারিনি। তোমার রাগ, তোমার জেদ, তোমার অবহেলাও আমার ভালো লাগে। কিন্তু তুমি কেন এত দূরে থাকো? কেন একটা দেওয়াল তুলে রেখেছো আমাদের মাঝে? কি করব এবার আমি? লড়বো নাকি চুপচাপ সরে যাব? নিশি জানালার দিকে তাকালো। আকাশে আধাখানা চাঁদ, কিন্তু আলোটাও আজ কেমন ফিকে। তুমি যদি একদিন সত্যিই আমাকে হারাও, তখন কি বুঝবে আমি কতটা সত্যি ছিলাম? কথাগুলো বলতে বলতে তার গলা ভেঙে এলো। সে মুখ বালিশে গুজে কাঁদতে লাগলো, চুপচাপ নিঃশব্দে, যেন নিজের ভালোবাসাটাকেই প্রশ্ন করছে সে। রাতটা তার জন্য আরো লম্বা হয়ে উঠল। ঘুম এলো না, শুধু অশ্রু আর অপ্রকাশিত ভালোবাসার ভার নিয়ে সে শুয়ে রইল। পরের দিন সকালটা যেন একদম অন্যরকম। রাতভর কানের চোখ দুটো ফুলে গেছে নিশির। তবু ভোরের আলো ফোটার আগে সে উঠে বসে। আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের মুখের দিকে তাকিয়ে থাকে। চোখ লালচে, দাগ ক্লান্তি স্পষ্ট, কিন্তু সেই দৃঢ়তা এখনো অটুট। সে ধীরে ধীরে নিজের ইউনিফর্মটা বের করে পরে নেয়। কাঁধে ব্যাগটা লাগাতে লাগাতে মনে মনে বলে, ব্যক্তিগত কষ্ট নিজের জায়গায়, দায়িত্বের জায়গায় আলাদা। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। থানা থেকে জরুরি কল। নিশি গম্ভীর কণ্ঠে বলে, জি স্যার, আমি রওনা হচ্ছি। ফোন কেটে সে দ্রুত ব্যাগ তুলে নেয়। নিচে নামতে রান্নাঘর থেকে তার মা ডাক দেয়, এই যে মা, না খেয়ে কোথায় যাস সকাল সকাল? মা, থানা থেকে জরুরি কল এসেছে, এখনই যেতে হবে। মুখ দেখে তো মনে হচ্ছে সারা রাত ঠিক মতো ঘুমাসি নাই, তার উপর না খেয়ে বের হবি। শরীর বলে তো কিছু আছে তো নাকি? সময় নাই মা, পরে কিছু খেয়ে নেব। চুপ করে বস, বড় অফিসার হয়েছিস বলে কি মায়ের কথা শুনবি না? মায়ের কণ্ঠে আদেশের সাথে মমতাও মিশে আছে। মা তাড়াতাড়ি ভাত আর ডিম ভাজি থেকে অল্প করে তুলে প্লেটে দেয়। নিজের হাতে তুলে খাইয়ে দিতে দিতে বলে, যতই বড় হ, আমার কাছে তুই সেই ছোট্ট নিশি। বাইরে কত ঝামেলা সামলাস, কিন্তু পেট খালি থাকলে কিছুই সামলাতে পারবি না। নিশির চোখ আবার ভিজে আসে। এই আদর, এই ছায়াটা ছাড়া সে যেন কেমন অসহায় হয়ে যায়। সে ধীরে বলে, দোয়া করো মা, আজকের দিনটা যেন ভালো হয়। আল্লাহ তোকে হেফাজতে রাখুক মা, সাবধানে থাকিস। নিশি মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে, তারপর ব্যাগটা কাঁধে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। বাইরের সকালটা ব্যস্ত হয়ে উঠছে। রাস্তার গাড়ির শব্দ, মানুষের হাঁটা চলা। নিশি একবার আকাশের দিকে তাকাই, মনে মনে বলে, যতই ঝড় আসুক আমি ভাঙবো না। তারপর দৃঢ় পায়ে গাড়িতে উঠে ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। ব্যক্তিগত কষ্ট বুকের ভেতর লুকিয়ে রেখে দায়িত্বের পথে আবারও নিজেকে শক্ত করে তোলে সে।
এদিকে অয়নের রাতটা যেন শেষই হচ্ছিল না, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। চোখ বন্ধ করলে বারবার নিশির মুখটা ভেসে উঠছে, রাগি মুখ, জেদি চোখ, আবার সেই চোখে লুকানো কষ্টের ছাপ। অয়ন বালিশে মুখ গুজে বলে ওঠে, ধুর, কেন এমন হচ্ছে আমার? সে উঠে বসে ঘড়িতে তখন প্রায় ভোর। সারা রাত সে একটু ঘুমাতে পারে নাই। অয়ন মনে মনে বলে, না, নিশিকে না দেখে থাকা সম্ভব না। তারপর নিজের কথাতে নিজে থমকে যায়। মনে আরেকটা কণ্ঠ যেন তীব্রভাবে বলে ওঠে, ভুলে যাচ্ছিস, ও তো বাজে মেয়ে। বিয়ের আগে নিজের চোখে দেখেছিস ওকে একটা ছেলের সাথে হোটেলে ঢুকতে। এমন মেয়েকে কি করে বিশ্বাস করবি? অয়নের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, কিন্তু ও যতই খারাপ হোক, ওকে ছাড়া থাকতে পারবো না আমি। এই স্বীকারোক্তিটা সে কাউকে তো দূরের কথা নিজেকেও পুরোপুরি মানতে পারে না। রাগে আবার বলে ওঠে, না, ওকে ভালোবাসা মানে নিজেকে অপমান করা। কিন্তু হৃদয়টা যেন অন্য কথা বলে। রাতভর এই টানাপড়নে একটু ঘুম আসে না তার। ভোরের আলো ফুটতে সে উঠে বাথরুমে যায়। ঠান্ডা পানিতে মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। চোখ দুটো লাল, অনিদ্রার ছাপ স্পষ্ট নিজের দিকে তাকিয়ে বলে, কি অবস্থা বানিয়েছিস নিজের? ফ্রেশ হয়ে নিচে নামতে মা অবাক হয়ে তাকে, ছেলের কি অবস্থা হয়েছে এক রাতে। এই যে আয়ন, এত সকালে কই যাস? একটু দরকার আছে মা, বাইরে যাচ্ছি। দরকার মানে? সকালে না খেয়ে কোথাও যেতে দেব না কিন্তু। মা, পরে খেয়ে নেব, এখন দেরি হয়ে যাচ্ছে। চুপ করে বস, তোর বাপের মতো জেদ ধরিস না, খালি পেটে বের হবি না। অন কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়ের মুখে সেই চিন্তা ভরা স্নেহ দেখে আর প্রতিবাদ করতে পারে না। মা দ্রুত নাস্তা এনে সামনে রাখে। খা, তারপর যা। অয়ন অন্যমনস্কভাবে খেতে শুরু করে। চামচটা হাতে থেমে যায় বারবার। মা জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? মন খারাপ লাগছে নাকি? না তো, কিছু না। কিন্তু তার ভেতরে ঝড়টা কেউ দেখে না। সে শুধু মনে মনে একটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলে, নিশি, তুমি আসলে কে? আমি যাকে দেখেছি সে, নাকি যাকে এখন মিস করছি সে? সাবধানে যা বাবা। অয়ন দরজা বাইরে পা রাখতে বুকের ভেতরটা ধকধক করতে থাকে। সে জানে না কোথায় যাচ্ছে, কিন্তু সে জানে তার পা দুটো আজ অজান্তে নিশির দিকে এগোচ্ছে। সকালটা পুনরোধ আর ব্যস্ততায় নিশি চুপচাপ ডিউটির জন্য রেডি হয়ে বের হচ্ছে। তার ইউনিফর্ম নিখুঁতভাবে সোজা, কাঁধে ব্যাজ ঝকঝকে। থানার গেটের কাছে পৌঁছে সে ধীরে ধীরে ঢুকে যায়। সবাই তাকে সালাম দেয়। নিশি তাড়াতাড়ি উত্তর দেয়। একজন জুনিয়র অফিসার দ্রুত এসে বলে, ম্যাডাম, নতুন কেস এসেছে। মাদক পাচারের চক্র ধরা পড়েছে। আমরা এক্ষুনি এগোতে হবে। এই চক্রটা খুব শক্তিশালী, তবে দায়িত্ব আমাকে নিতে হবে। নিশি, এই কেসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেউ থাকলে ধরা যাবে না। তুমি ওদের অনুসন্ধান করো, আমরা সবাই সাপোর্ট দিব। বুঝেছি স্যার, আমি পুরো দায়িত্ব নিয়ে কাজ করব। টেবিলে সবাই বসে তথ্য বিশ্লেষণ শুরু করে। নিশি মনোযোগ দিয়ে কম্পিউটার স্ক্রিনে তথ্য স্ক্যান করে, ফোনগুলো চিহ্নিত করে এবং বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে। এই ফোন নাম্বারগুলো মাদক পাচারকারীদের সাথে যুক্ত। আমি নাম্বার ট্র্যাক করছি। ভালো করছো নিশি, সাবধানে এগো। বড় চক্র হলেও আমি থেমে থাকবো না। তাদের কক্ষ যেন পুরোপুরি কর্মক্ষেত্রে রূপান্তরিত। সবার চোখে একটাই উদ্দীপনা, ন্যায়ের পথে কাজ শেষ করা। নিশি কম্পিউটার স্ক্রিনে চোখ রাখে, কল রেকর্ড মনোযোগে চিহ্নিত করে, চক্রের নেটওয়ার্ক বুঝতে চেষ্টা করে। এবার কাজ শুরু করতে হবে। কোনো ভুল হলে শিশুর জীবন ঝুঁকিতে। নিশি, তুমি ঠিকই বলেছ। এই চক্র ধরা না দিলে বহু মানুষ বিপদে পড়বে। আমি এবার একদম নজর রাখবো, কাউকে পালাতে দেব না। সব পুলিশ সদস্য একটিমাত্র লক্ষ্য নিয়ে কাজ করছে, মাদক পাচার চক্রের সঙ্গে মোকাবিলা করা। নিশির চোখে দৃঢ়তা, মনে মনে বলে, আজ কেউ হারবে, তবে আমি হারবো না। এভাবেই পুরো থানা জুড়ে কেস নিয়ে জড়ো হয়ে পড়ল। নিশি থানা থেকে বের হওয়ার সময় মনে মনে বলল, আজকের দিনটা সহজ হবে না, তবে দায়িত্ব পালন ছাড়া কিচ্ছু ভাবার নেই। ম্যাডাম, আমরা কি সেই জায়গায় এগোই? হ্যাঁ, তবে সাবধানে, কেউ যেন আমাদের টের না পায়। বুঝেছি। প্রত্যেকটা পদক্ষেপ আমাদের লক্ষ্যকে কাছে নিয়ে আসবে। দূর থেকে লক্ষ্য করলো তারা কিছু মানুষের আচরণ অস্বাভাবিক। কেউ খুব সাবধানে, কেউ হঠাৎ চোখ মেলে। নিশি ধীরে ধীরে বলে, অপেক্ষা করো, যে কোনো মুহূর্তে আমরা এগোতে পারবো। ম্যাডাম, তারা পালাচ্ছে। থামো, পালাতে দেওয়া হবে না। থামো, পুলিশ এখানে।
লুকানো মাদক পাচারকারীরা হক চুকিয়ে থেমে গেল। নিশি কড়া দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বলল, হাতে তুলে দাও সব কাগজপত্র, ফোন এবং যে কোনো প্রমাণ। পরে সবাই থানায় নিয়ে এলো। থানার কক্ষে নিশি কড়া দৃষ্টিতে জিজ্ঞেস করলো, বলো, এটা কার নিয়ন্ত্রণে ছিল? কে এই চক্রের মূল ব্যক্তি? পাচারকারীরা প্রথমে চুপচাপ থাকে, ভয় ও কৌশলের মধ্যে ফাঁদে পড়েছে। নিশি জোর দিয়ে বলে, সত্যি বলো, তোমরা যতটা লুকাতে চেষ্টা করো সবার চোখে আমরা সব দেখছি। ম্যাডাম, হ্যাঁ, আমরা মূল চক্রের অংশ। এবার সব ঠিক মতো জেরা করা হবে, কেউ কোনো তথ্য লুকাতে পারবে না। প্রত্যেক প্রশ্নের সঙ্গে ধাপে ধাপে চক্রের সত্য বেরিয়ে আসে। নিশি ধীরে ধীরে মনোযোগ দিয়ে প্রশ্ন শুরু করলো। কি উদ্দেশ্যে এই চক্র গঠন করেছো? কোনো ব্যক্তির নির্দেশে? বাচ্চাদের বা সাধারণ মানুষদের জন্য কি ঝুঁকি সৃষ্টি করেছো? প্রত্যেক উত্তরের সঙ্গে চক্রের আসল ছবি ধীরে ধীরে ফুটে ওঠে। নিশি মনে মনে ফিসফিস করে, এইভাবে ধাপে ধাপে আমরা প্রতিটি সত্য উদ্ঘাটন করব। থানার কক্ষে ঝকঝকে আলোতে নিশি চোখ জ্বলে উঠছে। থানার কক্ষ সব অপরাধীরা জড়ো। নিশি চোখ কাঁপছে না, বরং আরো শক্তিশালী হয়েছে। নিশি ধীরে ধীরে প্রশ্ন করতে লাগলো, বলো, আসল পাচারকারীর নাম কি? কোথায় লুকেছে সে? ম্যাডাম, সে নাম আরিফ, হোটেল রুম 507, ওখানে লুকিয়ে আছে। ঠিক আছে, এবার আমরা এই চক্র শেষ করব। সাথে থাকা জুনিয়ররা তৎপর হয়ে প্রস্তুতি নিচ্ছে। নিশি রেডিওতে বলে, কেউ যেন টের না পায়, কোনো ভুল হলে কেস ছিটকে যাবে। থানার বাইরে অয়ন বাইকের পাশে দাঁড়িয়ে ছিল। নিশিকে হোটেলের দিকে রওনা হতে দেখতেই চোখে অদ্ভুত এক উষ্ণ রাগ জাগলো। মনে মনে অয়ন ফিসফিস করলো, আবার হোটেলে যাচ্ছে? আবার কি সেই লোকের সঙ্গে সময় কাটাতে যাচ্ছে? আজ তোমাকে একা যেতে দেব না। আমি আজ দেখেই ছাড়বো তুমি কি করো হোটেলে। যদি কেউ তোমার কাছে আসে, আমার চোখের সামনে কেউ তোমার সাথে কিছু করতে পারবে না। হোটেলের গেটের কাছে নিশি ধীরে ধীরে থামলো। তার ইউনিফর্ম ঝকঝকে, চোখে অদম্য দৃঢ়তা। নিশি বলল, রুম 507, সবাই সাবধানে। আজ এই রুমে যা হবে আমি পাশেই থাকবো, এক মুহূর্তের জন্যেও চোখ সরাবো না। নিশি পুলিশের সঙ্গে হোটেলের দিকে এগোচ্ছে। তার ধীর ধাপ, দৃঢ় চোখ, সবাই বুঝতে পারছে এই দায়িত্বের সঙ্গে সে এক মুহূর্ত পিছুপা হবে না। অয়ন ধীরে ধীরে বাইক থেকে নিশির দূরত্ব ধরে রাখছে। হোটেলের গেটের আলোতে নিশির চোখ ঝলসে উঠছে। পুলিশ দল প্রস্তুত। নিশি ভেতরে ঢুকতেই মুখে বলল, আজ এই কেস শেষ করব, আর কাউকে শিশু বা সাধারণ মানুষদের বিপদে ফেলার সুযোগ নেই। হোটেলের করিডোরটা অদ্ভুত চুপচাপ। দেওয়ালের আলো মিলান, চারপাশে এক ধরনের টান টান উত্তেজনা। নিশি হাত তুলে ইশারা করলো, তোমরা সবাই বাইরে থাকবে, কেউ ভেতরে আসবে না যতক্ষণ না আমি সিগন্যাল দিচ্ছি। ম্যাডাম, একা ঢোকা রিস্কি হবে। আমি বলেছি বাইরে থাকবে, ও পালাতে পারবে না। দরজার সামনে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিল সে। এদিকে করিডোরে মোড় ঘেঁষে অয়ন দাঁড়িয়ে আছে। নিশিকে একা রুমের ভেতর ঢুকতে দেখে তার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। মনে মনে বলতে লাগলো, এত বড় ধোঁকা আমাকে! আবার হোটেলের রুম, আবার অন্য পুরুষের সাথে সময় কাটাবে? না, আমি হতে দেব না এটা। রাগে ফুঁসতে ফুঁসতে সে দরজার দিকে এগিয়ে এলো। ভেতরে নিশি দরজা বন্ধ করতে দেখলো সোফায় হেলান দিয়ে বসে আছে আরিফ, হাতে ফোন, মুখে হালকা হাসি। আরিফ ধীরে বলে উঠল, ও পুলিশ অফিসার নিজে এসেছেন? মিস্টার আরিফ, পালানোর কোনো পথ নেই, স্যারেন্ডার করুন, আপনার চক্র শেষ। এত আত্মবিশ্বাস ভালো না ম্যাডাম। লজ্জা করে না আপনার? আমার বউ হয়ে অন্য পুরুষের সাথে হোটেলে সময় কাটাতে এসেছেন? অয়ন, তুমি এখানে কেন এসেছি? নিজের চোখে দেখতে। কত ভালোবাসা দেখাচ্ছেন প্রেমিককে। ফালতু কথা বাদ দিয়ে এখান থেকে বের হও, এটা অফিসিয়াল কাজ। অফিসিয়াল? হোটেলের বন্ধ রুমে একা? বাহ, প্রেমিক এখন এত ভালো লাগছে, আর আমি ভালো লাগি না, তাই তো? আরিফ পরিস্থিতি বুঝে চুপচাপ সব দেখছে। নিশির ভেতরে রাগ এবার বিস্ফোরিত হলো। অয়ন, একটাও বাজে কথা বলবে না। তুমি জানো না এই মানুষটা কে? আমি সব জানি। বিয়ের আগেও দেখেছি আপনাকে হোটেলে ঢুকতে, আজও একই জায়গা। কি বলছো তুমি? কিন্তু সেই মুহূর্তে আরিফ হঠাৎ উঠে দাঁড়ালো। পরিস্থিতি অন্যদিকে মন নিতে যাচ্ছে। নিশি বুঝতে পারছে একদিকে দায়িত্ব, অন্যদিকে স্বামীর ভুল ধারণা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সত্য। ঘরটা যেন হঠাৎ আরো ভারী হয়ে উঠল। আরিফ ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছে। নিশির চোখ মুহূর্তেই বদলে গেল। কেউ নড়বে না।
হোটেলের রুমটা যেন মুহূর্তে বারুদের গন্ধ ভরে উঠল। অয়নের চোখে রাগ, সন্দেহ, অপমান সব একসাথে জ্বলছে। সে তীব্র তাচ্ছিল্যে বলে উঠল, বাহ, খুব ভালো তো। এখন প্রেমিককে যেতেও বারণ করছেন, একদম একা রুমে দরজা বন্ধ করে। অয়ন, তুমি এক্ষুনি বের হও, পরে তোমার সাথে কথা বলবো, এটা অফিসিয়াল কাজ। একদম না, এখনই বলুন একটা হোটেলের রুমে এনার সাথে একা কি করছেন আপনি? ভুল বুঝছো তুমি অয়ন, একদম ভুল। না, আমি ঠিকই বুঝছি। আপনার চরিত্রটাই খারাপ। বাইরের সবার সামনে কঠিন অফিসার, আর ভেতরে। কথাটা শেষ করার আগে আরিফ ধীরে ধীরে দরজার দিকে সরে যাচ্ছিল। নিশির চোখে সেটা মিস করলো না। সে এক মুহূর্তে তার মুখের অভিব্যক্তি বদলে গেল। সে চিৎকার করে উঠল, স্টপ! আরিফ হঠাৎ দৌড় দিতে গেল। ঠিক তখনই নিশির কোমর থেকে পিস্তল বের করে নিশানা করলো। একটা গুলির শব্দ পুরো রুম কাঁপিয়ে দিল। আরিফের পায়ে গুলি লাগলো। সে মেঝেতে লুটিয়ে পড়ে চিৎকার করতে লাগলো। নিশি কঠিন গলায় দরজার দিকে চিৎকার করলো, ভেতরে আসো, ওকে কাস্টাডিতে নাও। পুলিশরা দ্রুত ঢুকে আরিফকে ধরে ফেলে। রুমের ভেতর এখন শুধু গুলির ধোঁয়া আর ভারী নিস্তব্ধতা। অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে বিস্ময়ে বড় হয়ে গেছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না এইমাত্র যাকে নিয়ে সে এত নোংরা কথা বলল, সেই নারী তার দায়িত্ব পালন করছিল। নিশে ধীরে ধীরে অয়নের দিকে ফিরল। চোখে রাগ নেই, আছে গভীর কষ্ট। আমার চরিত্র খারাপ, এই জন্যই এতদিন আমার সাথে এমন ব্যবহার করেছো, এই জন্যই আমাকে মানোনি। অয়ন কিছু বলতে পারছে না, তার ঠোঁট শুকিয়ে গেছে। নিশি ধীরে ধীরে বলল, তুমি যেদিন আমাকে হোটেলে ঢুকতে দেখেছিলে সেদিনও আমি একটা রেইডে ছিলাম, একজন পাচারকারীকে ধরতে। তুমি একবারও জিজ্ঞেস করনি সত্যিটা কি, শুধু নিজের মতো করে বিচার করে নিয়েছো। অয়ন নিচের দিকে তাকিয়ে আছে। নিশির কণ্ঠ আরো ভারী হয়ে উঠল, আমি ভাবতাম তুমি শুধু জেদি, কিন্তু তুমি আমাকে চরিত্রহীন ভেবেছো। এটাই তোমার আসল সমস্যা। আমি জানতাম না। জানার চেষ্টাও করনি। পুলিশরা আরিফকে নিয়ে বের হয়ে গেল। রুমে এখন শুধু দুজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন ভাঙ্গা বিশ্বাস নিয়ে, আরেকজন অবরোধ বোধে ডুবে। দূরে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে, আর অয়ন বুঝতে পারছে সে হয়তো নিজের হাতে নিজের সংসারটাই ভেঙে ফেলেছে। হোটেলের রুম থেকে বের হয়ে করিডোরে পা রাখতে নিশির বুকের ভেতরটা ভার হয়ে উঠল। সব শেষ হয়ে গেছে কেসের দিক থেকে, কিন্তু তার ব্যক্তিগত জীবনের যুদ্ধটা যেন আরো গভীর হয়ে দাঁড়িয়ে আছে। সে দ্রুত হাঁটতে শুরু করলো। চোখ দুটো শক্ত, ঠোঁট চেপে ধরা। পেছন থেকে অয়নের কাপা গলা ভেসে এলো, নিশি, দাঁড়ান প্লিজ। নিশি থামলো না। ঠিক তখনই অয়ন দৌড়ে এসে পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। তার হাত দুটো শক্ত হয়ে জড়িয়ে আছে নিশির কোমরে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। নিশি স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড কিছু বলল না, তারপর খুব ধীরে বলল, আমি আগেই বলেছিলাম দূরে চলে গেলে আর কাছে আসবো না, মনে আছে? আমি জানতাম না সত্যিটা, আমি ভুল বুঝেছিলাম। এখন ছাড়ো আমাকে, এই নাটক আমি আর দেখতে চাই না। অয়ন তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার চোখ ভেজা অবরোধ বোধে ডুবে আছে। হঠাৎ সে নিশির কপালে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলল, সরি সোনা, আমি বুঝতে পারিনি। কি করব বলো? আমার বন্ধুরা দেখিয়েছিল তোমাকে হোটেলে ঢুকতে, তখন তো আমাদের বিয়েও হয়নি। আমি সেদিন থেকেই ভুল বুঝে বসে আছি। মনে হয়েছিল তুমি অন্য কারোর সাথে, আর বিয়ের পর যখন জানলাম সেই মেয়েটাই আমার বউ, তখন ভেতর থেকে রাগ হতে লাগলো। মনে হতো আমাকে ঠকানো হয়েছে। একবারও জানতে চাওনি আমি কেন গিয়েছিলাম সেখানে? না, আমি শুধু রাগ করেছি, অহংকার করেছি, তোমাকে দূরে ঠেলেছি। কিন্তু যতই বলেছি তোমাকে মানি না, ততই বুঝেছি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি যখন তোমাকে আজ গুলি করতে দেখলাম, বুঝলাম তুমি কতটা সাহসী, কতটা সৎ। আর আমি তোমাকে চরিত্রহীন বলেছি। আমাকে একবার সুযোগ দাও নিশি, আমি সব ঠিক করতে চাই। করিডোরের আলো দুজনের উপর পড়ছে। নিশি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল অয়নের দিকে। তার কণ্ঠ ধীরে কিন্তু গভীর। বিশ্বাস একবার ভাঙলে জোড়া লাগে, কিন্তু দাগ থেকে যায় অয়ন। আমি সেই দাগ সারা জীবন মেনে নেব, শুধু তুমি পাশে থেকো। ভালোবাসা শুধু কথা না অয়ন, বিশ্বাস লাগে, আর তুমি সেই বিশ্বাসটাকে মেরে ফেলেছো। আমি প্রমাণ করব, যতদিন লাগে করব। সময় বলবে তুমি সত্যিই বদলেছো কিনা।
তারপর সে সিঁড়ির দিকে হাঁটা দিল। অয়ন দাঁড়িয়ে রইল। এই প্রথমবার সে বুঝলো ভালোবাসা জোর করে পাওয়া যায় না, ভুল বুঝে দূরে ঠেলে দিলে একসময় সত্যি দূরে চলে যায় মানুষটা। অয়ন সত্যি হাল ছাড়া মানুষ ছিল না, সে ভুল বুঝেছিল, আঘাত দিয়েছিল, অপমান করেছিল, তবুও সে বুঝেছে তার সব রাগ সব অহংকারের নিচে শুধু একটা জিনিসই ছিল, ভয়। নিশিকে হারানোর ভয়। প্রতিদিন সে নিশির বাড়ির সামনে এসে দাঁড়াতো, কখনো ফুল নিয়ে, কখনো চকলেট নিয়ে, কখনো শুধু খালি হাতে, কিন্তু ভরা মন নিয়ে। নিশির মা অবাক হয়ে তাকাতেন। আবার এসেছো বাবা? ভুল করেছি আন্টি, ঠিক না করে গেলে শান্তি পাবো না। কিন্তু নিশি সে দরজা বন্ধ করে দিত, কথা শুনতো না, ফোন ধরতো না, একটাও কথাও বলতো না। এইভাবে দিন কেটে গেল, সপ্তাহ, 2টা 3টা, পুরো মাস। অয়ন প্রতিদিনই এসেছে, কখনো বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থেকেছে, কখনো রোদে পড়েছে, তবু ফিরে যায়নি। আজও এসেছে। নিশি নিজের রুমে চুপচাপ বসেছিল, জানালার পর্দা হালকা দুলছে, বাতাসে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ দরজা আস্তে করে খুলল। অয়ন ভিতরে ঢুকলো। নিশি তাকালো না, শুধু ঠান্ডা গলায় বলল, কে অনুমতি দিছে ঢুকতে? অয়ন ধীরে ধীরে তার পেছনে গিয়ে দাঁড়ালো, তারপর হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরল। অয়ন গলা ভারী করে বলল, আর কতদিন রাগ করে থাকবে সোনা? এবার তো বাড়ি চলো প্লিজ। নিশি চুপ, কোনো উত্তর নেই, কিন্তু সে আর সরে গেল না। অয়ন নিশির কাঁধে মুখ রেখে বলল, আমি সত্যি বদলে গেছি। প্রতিদিন তোমাকে ছাড়া ঘুমাতে পারি না, তুই না থাকলে ঘরটা ঘর লাগে না। নিশির চোখের কোণে জল চিকচিক করলো, কিন্তু সে মুখ ঘোরালো না। অয়ন সাহস করে সামনে এসে দাঁড়ালো, দুহাতে নিশির মুখটা আলতো করে ধরে বলল, একবার চোখে তাকাও, দেখো আমি মিথ্যা বলছি কিনা। নিশি ধীরে ধীরে তাকালো সেই চোখে, আর আগের আগুন নেই, শুধু অভিমান। অয়ন ধীরে ঝুঁকে এসে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। প্রথমে খুব আস্তে, দ্বিধায় ভয়ে। নিশি বাধা দিল না, চোখ বন্ধ করে রইল। অয়ন একটু সাহস পেল, আস্তে করে তাকে কাছে টেনে নিয়ে আবার ঠোঁটে চুমু দিল। ঘরটা নিঃশব্দ, শুধু তাদের দুজনের দম নেওয়ার শব্দ। অয়ন ধীরে তাকে কোলে তুলে বিছানায় বসালো, তার কপালে চুমু দিয়ে বলল, আমি আর কখনো তোমাকে সন্দেহ করব না, তোমাকে ছাড়া আমি কিছুই না। অনেক কষ্ট দিয়েছ অয়ন। জানি, শাস্তি চাইলে শাস্তি দাও, কিন্তু দূরে যেও না। এক শর্তে ক্ষমা করব, যে কোনো শর্ত মানব। আর কখনো আমার চরিত্র নিয়ে প্রশ্ন করবে না। আমি শুধু তোমার আর তুমি শুধু আমার। কথা দিচ্ছি। নিশি এবার নিচে থেকে তার গালে একটা চুমু দিল। অয়ন অবাক হয়ে তাকিয়ে রইল। নিশির রাগ পুরোপুরি গলে গেছে, অভিমান করে ভালোবাসা হয়ে নেমে এসেছে। জানালার বাইরে হালকা বাতাস বইছে। 1 মাসের দূরত্ব আজ মুছে গেল এক মুহূর্তে। অয়ন নিশিকে বুকে জড়িয়ে ফিসফিস করে বলল, এবার চল বাড়ি মিসেস অয়ন। আর কোনো ভুল করলে কিন্তু এবার সত্যি ছেড়ে চলে যাব। এবার ভুল করব না, এবার শুধু ভালোবাসবো। অয়ন নিশির ঠোঁটে ঠোঁট কামড়ে কিস করতে লাগলো। নিশিও তার সাথে তাল মিলাতে শুরু করলো। আস্তে আস্তে ঘরে ভরে উঠল চাপা নিঃশ্বাসের শব্দে। একে অন্যের মাঝে ডুবতে শুরু করলো আস্তে আস্তে। রাগ দিয়ে শুরু হলো, ভালোবাসা দিয়ে শেষ হলো সবটা।